হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর বিউটিফুল ইউটিউব চ্যানেল দাদার পাঠশালা। আজ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে? তাই ভিডিওটার শেষ পর্যন্ত দেখো এবং খাতা ও কলম নিয়ে রেডি থাকো। জানবে শুধু দেখলেই হবে না, লিখতে হবে, পরিশ্রম করতে হবে এবং আগে এগিয়ে যেতে হবে। তো চলো, তোমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমরা বলবো অপনয়ন পদ্ধতি, ঠিক আছে? দেখো তোমাদের স্ক্রিনে দেওয়া হয়েছে, স্ক্রিন থেকে দেখো ভালো করে যদি এখানে বুঝতে না পারো। কি দেওয়া আছে ফার্স্টে? x/2 + y/3 = 8, 5x/4 - 3y = -3, ঠিক আছে? তাহলে এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে হ্যান্ডেল করব পরীক্ষার খাতায় ভালো করে দেখো। যদি এইরকম থাকে তাহলে তাকে আমরা কিন্তু প্রথমে ভেঙে নেব। তাহলে 2 আর 3 এর লসাগু কত হয়? অবশ্যই তোমরা জানো 6, ঠিক আছে? এবার 6 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 3 এবং 3 কে আমরা x দিয়ে গুণ করব। তাহলে কত আসবে? 3x প্লাস, এবার 6 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? ভাগফল 2, তাহলে 2 কে আমরা y দিয়ে গুণ করব। তাহলে 2y = কত হলো? 8। কেমন? এরপর তোমরা সবাই জানো বজ্র গুণন করতে। 3x + 2y = 6 কে 8 এর সাথে গুণ করলে কত হয়? 48, তাহলে 48। তাহলে এটাকে আমরা 1 নাম্বার দেব। কেমন? এরপর আমরা এই ইকুয়েশনে যাব। দেখো সেম প্রসেস করব। তাহলে এখানে আমরা লিখব এর লসাগু। আচ্ছা, এখানে নিচে 4 আছে, এখানে কিছু নাই মানে 1 আছে। তাহলে 4 আর 1 এর লসাগু কত হয়? অবশ্যই 4 হয়। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1 টাকে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে 5x - 3y, 3y কিন্তু এখানে হবে না, কারণ দেখো আমি যদি 4 কে 1 দিয়ে ভাগ করি তাহলে এখানে ভাগফল 4, তাহলে 4 * 3 কত হয়? 12, তাহলে 12y = -3। বোঝা গেছে? এরপর কি করব? বজ্র গুণন করব। তাহলে আমরা লিখব 5x - 12y = -12, that is 2, ইকুয়েশন নাম্বার 2। ওকে, এরপর আমরা কি করব? অপনয়ন পদ্ধতিতে মেন এখানে 3x আছে, এখানে 5x আছে, এখানে 2y আছে, এখানে 12y আছে। তাহলে এখানে নেগেটিভ চিহ্ন আছে না, এখানে সাইন গুলো চেঞ্জ আছে। তাহলে আমরা এই 2 এর সাথে কি গুণ করলে 12 আসবে? অবশ্যই 6। তাহলে আমরা ওইটাই লিখব যে 1 নম্বর সমীকরণকে, ঠিক আছে, 1 নম্বর সমীকরণকে 6 দিয়ে গুণ করে পাই, 6 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ করে পাই। অবশ্যই এগুলো কিন্তু লিখতে হবে, করে পাই। তাহলে কি পাবো আমরা? দেখো এখানে যদি আমি পুরোটাকে 6 দিয়ে গুণ করি তাহলে আমরা 3 6 18x প্লাস 6 2 12y ইকুয়ালস টু কত আসবে? আমরা যদি 6 কে 48 দিয়ে গুণ করি, 6 8 এ 48 এর 8 হাতে হলো 4, 4 6 24 আর 4 এ কত হয়? 28, 288। এবার এইটাকে অ্যাজ ইট ইজ যেমন আছে সেই রকম ভাবে লিখব। তাহলে দেখো এখানে আমরা কি পাবো? এখানে আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে আমরা পাবো 2a + 12y - 12y, এটা তো কেটে যাবে। তাহলে এখানে এই দুটোকে যোগ করলে কত আসবে? 18 আর 5 এ যোগ করলে কত হয়? 23x। ওকে, ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 288 কে -12। তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6 এবং 8 থেকে 1 বাদ দিলে 7, তারপর 2। তাহলে x ইকুয়ালস টু কত চলে এলো? 276/23। তাহলে আমি যদি এটাকে ভাগ করি তাহলে কত দিয়ে যাবে? 12 দিয়ে চলে যাবে। তাহলে x ইকুয়ালস টু 12। তাহলে আমাদের ফার্স্টে অ্যানসার চলে এলো কত? x ইকুয়ালস টু 12। কেমন? বোঝা গেল? এইবার নেক্সট স্টেপ কি করব? নেক্সট স্টেপ করব x এর মানটা যেটা এসছে সেটাই আমরা ইকুয়েশন নাম্বার 1 অর ইকুয়েশন নাম্বার 2 এ পুট করব। দেখব কত আসছে। তাহলে আমাকে মেন উদ্দেশ্য কি? আমার মেন উদ্দেশ্য হচ্ছে x আর y এর মান বের করা, ঠিক আছে? তাহলে দেখো নিচে তো জায়গা নেই তাই উপর আমরা মুছবো এটা। এখানে আমরা লিখবো যে 1 নম্বর সমীকরণে x সমান 12 বসিয়ে পাই। তাহলে এখানে লিখবো কি? যে 1 নম্বর সমীকরণ, অবশ্যই তোমরা নিজে নিজে রেজিস্টার করবে। 1 নম্বর সমীকরণে x সমান কত আছে? 12 বসিয়ে পাই। কেমন? তাহলে আমরা যদি 12 বসাই তাহলে কি পাবো গো বলো? 12 বসিয়ে পাই কি? 3 x এর জায়গায় কত বসবে? 12 প্লাস 2y ইকুয়ালস টু 48। কেমন? তাহলে এইখানে আমি এই নিচেরটা মুছে দিই। তাহলে এখানে কত আসবে? 3 12 কত হয়? 36, 36 প্লাস 2y ইকুয়ালস টু 48। তাহলে 2y ইকুয়ালস টু কত আসবে গো? 48 মাইনাস 36, তাই তো? তাহলে 2y ইকুয়ালস টু কত আসবে? 48 থেকে যদি 36 মাইনাস করি তাহলে কত আসবে? 8 আর 4 12। ঠিক আছে, দেখো এখানে 40 থেকে 36 বাদ দিলাম তাহলে হচ্ছে 4 আর 8 আছে, সেজন্য 8 আর 4 12 তাড়াতাড়ি করলাম।
তাহলে এরপর নেক্সট স্টেপ, তাহলে y ইকুয়ালস টু কত আসবে গো 12/2, তাহলে সমান হবে 6। তাহলে y এর মান কত এলো, y সমান 6 এবং x সমান 12। বোঝা গেল? তো এইভাবেই কিন্তু আমাদের অপনয়ন পদ্ধতি করতে হবে। নেক্সট অঙ্ক আমরা করব অপনয়ন পদ্ধতির খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তোমরা এটা লিখে নাও। তাহলে দেখো নেক্সট অঙ্ক তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, কি আছে, 3x 2y 5 and x 4y 2। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা 1 নম্বর দেব। এখানে কিন্তু আর ভাঙবো না। কেন ভাঙবো না, দেখো ভালো করে বুঝবে, কোশ্চেনটা ভালো করে দেখো। এখানে লেখা আছে 2/y, এখানে আছে 4/y, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। আচ্ছা, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, এই পুরো ইকুয়েশনটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এটা 4 হয়ে যাবে। তাহলে এইটা আর এটা কেটে যাবে, সেই কারণে কিন্তু আমরা ভাঙবো না। তাহলে দেখো এখানে লিখবো আমরা 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো এখানে কি হবে, গুণ করলে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 3 2 এর 6x 4y ইকুয়ালস টু হয়ে যাবে 10। ইকুয়ালস টু কত হয়ে যাবে 10। এবং এটাকে আমরা লিখব x 4/y ইকুয়ালস টু হয়ে যাবে 4। কেমন? তাহলে এটা দেখো যদি আমরা যোগ করি, তাহলে এটা কেটে যাবে, তো প্লাস মাইনাস তো কেটে যায়, তোমরা জানো। তাহলে 6x x যোগ করলে কত হবে, 7x ইকুয়ালস টু 14। তাহলে x ইকুয়ালস টু কত চলে এলো, 14/7, তার মানে হচ্ছে 2। তাহলে x এর মান 2। বোঝা গেছে কিনা? এবার এই যে x এর মান, তোমরা বলো কি করব, x এর মানটা 1 নম্বর সমীকরণে পুট করব, তাই না? তাহলে দেখো এখানে লিখব যে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, বা x সমান 2 বসিয়ে পাই। তাহলে এখানে কি লিখব, দেখো 3 লিখলাম ইনটু x আছে, x মানে হচ্ছে 2 মাইনাস 2/y ইকুয়ালস টু আমরা লিখব 5। তাহলে 6 মাইনাস 2/y ইকুয়ালস টু কত হবে গো, 5 হবে। তাহলে আমি এখানে 2/y টাকে রাখবো, 6 টাকে ওইদিকে নিয়ে চলে যাব, বা আমি 2/y টাকে ওইদিকে নিয়ে যেতে পারি। দেখো এইদিকে লিখছি, সাইডে লিখছি। তাহলে আমরা লিখব মাইনাস 2/y ইকুয়ালস টু 5 মাইনাস 6। তাহলে মাইনাস 2/y ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে y ইকুয়ালস টু কত হবে, 2। কারণ এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, y ইকুয়ালস টু 2। তাহলে দেখো x এর মান কত হলো 2 আর y এর মান হলো 2। বোঝা গেল কিনা? বেশ, ঠিক এই রকম ভাবে আমরা পরিবর্তন অঙ্ক করব। তো চলো দেখো। তাহলে দেখো তোমাদের নেক্সট অঙ্ক দেখো স্ক্রিনে দেওয়া আছে, কি আছে, 2x 3/y 5। এটা কিন্তু আমরা পরিবর্তন পদ্ধতিতে করব। 5x 2/y 3। ঠিক আছে, তাহলে এই পরিবর্তন পদ্ধতি কিভাবে করতে হয় দেখো ভালো করে। এই ইকুয়েশনটাকে আমরা 1 নাম্বার দিলাম, এই ইকুয়েশনটাকে আমরা 2 নাম্বার দিলাম। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা কি করব, আচ্ছা তোমরা খাতা পেন বের করেছো তো? আমার সাথে সাথে লেখো, ঠিক আছে, একদম ফাঁকি মারবে না। তাহলে দেখো এখানে কি লিখবো, 2x 5 3/y। ঠিক আছে, তাহলে এখানে 2x কি হবে, 2x y, এখানে লসাগু কি হবে y, এখানে হয়ে যাবে 5y 3। তাই তো? এরপর কি হবে, x চলে আসবে 5y 3/2y। এটাকে আমরা 3 নাম্বার দেব। ভালো করে বুঝবে, কিন্তু ভালো করে বুঝবে একদম। তাহলে এটা হচ্ছে পরিবর্তন পদ্ধতির নিয়ম। তাহলে 3 নাম্বার দিলাম। এরপর কি করব, এই x এর যে মানটা এখানে আমি বসাবো। অর্থাৎ 2 নম্বরে x এর পরিবর্তে, পরিবর্তন পদ্ধতি করছি, x এর পরিবর্তে আমরা এই মানটা বসাবো। কেমন? তাহলে লিখছি আমরা এখানে যে 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে কেন লিখছি, ভাষাটা বুঝতে চেষ্টা করো। x এর পরিবর্তে আমরা কি লিখব, 5y 3/2y বসিয়ে পাই। খুব ভালো করে বুঝবে, বসিয়ে পাই। তাহলে আমরা কি পেলাম গো, দেখো। তাহলে 5 লিখলাম এখানে, ইনটু এটা কি হবে, 5y 3/2y। ঠিক আছে, -2/y ইকুয়ালস টু 3। এরপর কি হবে, এরপর আমরা গুণ করব। 5 এর সাথে গুণ করলে 25y 15 বাই নিচে হবে 2y 2/y ইকুয়ালস টু 3। কেমন? এরপর কি হবে, এরপর লসাগু। তাহলে 2y আর y এর লসাগু কত হয়, 2y। তাহলে এখানে 2y কেটে গেল, তাহলে উপরে যেটা আছে সেটাই আমি লিখব, 25y 15 মাইনাস, এখানে দেখো y আছে, তাহলে 2, এই যে 2 টা উপরে গুণ হয়ে যাবে, 4 হয়ে যাবে ইকুয়ালস টু 3। তাহলে আমরা পাশে লিখছি, কি লিখবো এখানে, 25y, তাহলে লিখবো এখানে 25y মাইনাস 19 হবে
তারপর এখানে বজ্র গুণন করলে কি হবে 6y 6y, তাহলে এটাকে এদিকে নিয়ে যাবে, এটাকে এদিকে নিয়ে যাবে, 25y আমরা জানি যে প্লাসটা চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -6y ইকুয়ালস টু 19, তাহলে 19y ইকুয়ালস টু 19, দেন y ইকুয়ালস টু 19/19 কেটে যাবে 1, তাহলে y এর মান কত এলো গো 1। বোঝা গেল কি না? ঠিক এইভাবে y এর মানটা আমরা x এর এই জায়গাটাতে বসাবো, এখানে অবশ্যই বাবা লিখে নেব। তাহলে দেখো আমি উপরটা মুছছি, যে মুছে এদিকটা করছি, কি হবে দেখো x আমরা লিখবো এখানে কি, যে 3 নম্বর সমীকরণে y সমান 1 বসিয়ে পাই, y সমান 1 বসিয়ে পাই, তাহলে কি পাবো দেখো, তাহলে এখানে লিখবো x সমান 5 ইনটু 1 মাইনাস 3 বাই 2 ইনটু 1, তাহলে কি হবে 5 মাইনাস 3 বাই 2, তাহলে হয়ে যাবে 2/2, তাহলে কত হয়ে যাবে 1, তাহলে এখানে আমরা x এটা x, বোঝা গেল কি না? বেশ, তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু করব। তাহলে পরিবর্ত পদ্ধতির অঙ্কগুলো বুঝতে পারলে, এরপর নেক্সট আমরা অঙ্ক করব পরিবর্ত পদ্ধতির আরো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তাহলে দেখো তোমাদের নেক্সট অঙ্ক আছে 5 এরটা আমরা করব, কেমন? তাহলে এখানে লেখা আছে 2x 5y 1, আর এখানে লেখা আছে এটা, তাহলে কি করব, সেম জিনিস আমরা এটাকে 1 নাম্বার দেব, এটাকে আমরা 2 নাম্বার, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে আমরা এখানে 2x, এখান থেকে আমরা 2x সমান সমান 1 মাইনাস 5/y লিখতে পারিব, এটা এদিকে চলে গেলে -5/y হয়ে যাবে, তাহলে আমরা এখানে 2/x, এখানে যদি আমি লসাগু করি তাহলে এই লসাগুটা y এর সাথে 1 গুণ হয়ে y - 5 হয়ে যাবে, তাহলে আমরা যদি উল্টে দিই তাহলে কি হবে x/2 ইকুয়ালস টু y/y - 5, ঠিক আছে? তাহলে x সমান কি হবে গো 2y/y - 5, তাহলে এটা হয়ে গেল আমাদের x এর একটা ইকুয়েশন, যেটাকে আমরা লিখব 3 নাম্বার ইকুয়েশন। বোঝা গেল কিনা? এরপর দেখো তোমরা খাতা বের করে লিখছো কিনা জানি না, তবে আমার সাথে সাথে লেখো, কারণ জানবে প্র্যাকটিসের কোনো বিকল্প হয়। নেক্সট x সমান 2 এটা আমরা এখানে লিখব, তাহলে লিখবো এখানে যে 2 নম্বর সমীকরণে কি লিখবো, যে x এর পরিবর্তে, ঠিক আছে, x এর পরিবর্তে 2y বাই y - 5 বসিয়ে পাই। এর পরের গুলো কিন্তু আমি লিখবো না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে কত 3y 2y বাই y - 5, ঠিক আছে, প্লাস 2/y ইকুয়ালস টু কত হবে 19/20। তাহলে এখানে আমরা লিখতে পারি এই y - 5 যদি উপরে উঠে যায় তাহলে কত হবে 3y - 15 বাই 2y প্লাস 2/y ইকুয়ালস টু 19/20, তাহলে এই দিকে আমি লিখছি, কেমন? তাহলে এখানে কি হবে 2y আর y এর লসাগু কত হবে 2y, আচ্ছা 3y - 15, ঠিক আছে, প্লাস কি হবে 2 এর সাথে এটা গুণ করে 4 ইকুয়ালস টু 19/20, তাহলে সমান এটার সাথে এটার গুণ, এটার সাথে ওটার গুণ, তাহলে কি হবে 3y মাইনাস, আচ্ছা 15 প্লাস এটা আছে, তাহলে কত হবে -11 বাই, এখানে 2 আর 20 কেটে গেলে এখানে হয়ে যাবে y ইকুয়ালস টু 19/10, 2 দিয়ে এটা কাটলাম 2 10 20, তাহলে এবার এটার সাথে এটার গুণ করব, এটার সাথে এটার গুণ করব, ঠিক আছে? তাহলে উপরে দেখা লিখছি আমি, এখান থেকে শুরু করি, তাহলে এখানে কি লিখব, যে 10 এর সাথে এটার গুণ, তাহলে 30y মাইনাস 110 ইকুয়ালস টু 19y, তাহলে এখানে 30y মাইনাস 19y ইকুয়ালস টু, এটা এদিকে চলে যাবে 110, তাহলে এখানে কত এলো 11y ইকুয়ালস টু 110, তাহলে y ইকুয়ালস টু কত হবে 110/11 কেটে যাবে 10, তাহলে y এর মান কত চলে এলো 10। বলো বোঝা গেছে কিনা? তাহলে এখানে অবশ্যই এগুলো বাদ দিবেন, বা অর বা অন্য একটা চিহ্ন হয় সেটাও দিতে পারো। নেক্সট এই y এর মানটা কোথায় বসাবো, এখানে বসাবো, তাহলে আমরা এখানে লিখব কি, যে 3 নম্বর সমীকরণে কি করব, সমান 10 সমান 10, তাহলে অ্যানসার কত হবে গো, x সমান কত হবে, x হয়ে যাবে 2 ইনটু 10 বাই 10 মাইনাস, তাহলে 20/5 মানে হচ্ছে, তাহলে x এর মান কত এলো এখানে 4 আর y এর মান 10, বোঝা গেল? বেশ, নেক্সট অঙ্কটা আমরা যাব। আচ্ছা দেখো এরপর নেক্সট অঙ্ক আমরা সমাধানগুলো করব।
তিনের অঙ্কটা করবো। কি লেখা আছে? আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে আমি যদি ধরি কাকাবাবুর বয়স, কাকা বাবুর বর্তমান বয়স, ঠিক আছে, বর্তমান বয়স যদি আমি ধরি x বছর, তাহলে এবং এবং বোনের বর্তমান বয়স, ঠিক আছে, বোনের বর্তমান বয়স y বছর, এটা আমি ধরলাম। তাহলে এখানে ইকুয়েশন এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে দ্বিগুণ হয়ে যাবে না বোনের বর্তমান বয়স, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে, ঠিক আছে, প্রশ্নানুসারে কি হবে x = 2y, এটাকে আমি 1 নাম্বার দিলাম। তারপর কি আছে দেখো, তারপর দেওয়া আছে যে 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। তাহলে 10 বছর আগে, 10 বছর আগে কাকা বাবুর বয়স কত হবে গো? কাকা বাবুর বয়স হবে x - 10। আচ্ছা বোনের বয়স কত হবে 10 বছর আগে? y - 10। আচ্ছা বলেছে যে কাকা বাবুর 10 বছর আগে কাকা বাবুর যে বয়সটা ছিল সেটা বোনের বয়সের 3 গুণ। তাহলে বোনের বয়স যদি এটা থাকে তাহলে এর 3 গুণ হবে কাকা বাবুর বয়স। বোঝা গেছে? তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি x - 10 = 3y - 30। এবার এগুলোকে এদিকে নিয়ে আসি, x - 3y - 30, আর এটা এদিকে চলে যাবে +10। তাহলে x - 3y কত আসবে? -20। বোঝা গেল কিনা? এরপর কি করবে, এটা যদি আমি 2 নাম্বার লিখি তাহলে কি করব, এই 1 নাম্বারের যে x এর মানটা এসছে সেটা আমি এইখানে বসাবো। তাহলে এখানে লিখবো আমরা কি, যে 2 নাম্বার সমীকরণে, 2 নাম্বার সমীকরণে ঠিক আছে, x = 2y বসিয়ে পাই, 2y বসিয়ে পাই। তাহলে দেখো কি আসবে, তাহলে 2y - 3y সমান হয়ে যাবে -20। তাহলে -y -20, তাহলে y কত এলো? y 20। বোঝা গেল কিনা? অবশ্যই, ঠিক আছে। এরপর তাহলে y মানে হচ্ছে 20, y মানে কার বয়স? y মানে হচ্ছে বোনের বয়স। তাহলে কাকা বাবুর বয়স কত হবে? তাহলে বোনের বর্তমান বয়স 20 বছর হয়ে গেল। তাহলে অতএব কাকা বাবুর বয়স, কাকা বাবুর, ঠিক আছে, কাকা বাবুর বয়স, বর্তমান বয়স সমান কত আছে? 2 × 20, তার মানে হচ্ছে 40 বছর। তাহলে আর বোনের বয়স কত হবে? বোনের বয়স অবশ্যই হলো বর্তমান বয়স কত হবে? 20 বছর। ক্লিয়ার? এরপর আমরা নেক্সট অঙ্কটা করব। নেক্সট অঙ্ক আমরা 10 নম্বর একটু করব। কি লেখা আছে? 10 নম্বরে লেখা আছে রফিক দের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় মানে আগে যত ছিল তার থেকে এত বেশি হয়েছে। তাহলে দেখো আমি যদি লিখি যে ধরি দৈর্ঘ্য, দৈর্ঘ্য যদি আমি x ধরি, ঠিক আছে, এখানে মিটার আছে না, তাহলে আমরা এখানে লিখবো x মিটার ও প্রস্থ, ঠিক আছে, প্রস্থ কত ধরবো? প্রস্থ সমান y মিটার। তাহলে বলো এটা যদি ধরি তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফল হবে না x y বর্গ মিটার, x y বর্গ মিটার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে বলেছে আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে, বৃদ্ধি মানে বাড়াবো। তাহলে আমরা এখানে লিখবো যে দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ, ঠিক আছে, 3 মিটার বৃদ্ধি করা হলে, তাহলে বৃদ্ধি করা হলে কি হবে? তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল সমান কি হবে? x প্লাস, দেখো x প্লাস 2, আগে x ছিল এখন 2 যোগ করতে হবে, ইনটু কি হবে? y প্লাস 3, ঠিক আছে, এটা হবে। তাহলে এত বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে দেখো এইবার প্রশ্ন তো কি বলেছে যে 35 মিটার 75 মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই এখানে লিখবো প্রশ্নানুসারে, কি লিখতে পারি যে x প্লাস 2 y প্লাস 3, এটা তো বৃদ্ধি, এটা তো বেশি, তাই না, মাইনাস এক্স ওয়াই আগে যেটা ছিল এটাকে যদি বিয়োগ করি তাহলে কত পাবো আমরা? 20। দেখো এরপর কি হবে, তাহলে আমরা এখান থেকে গুণ করব, তাহলে x y এটার সাথে এটার গুণ প্লাস 3x, এটার সাথে এটার গুণ প্লাস 2y,
প্লাস 3 আর 2 গুণ করলে কত হয় 6 মাইনাস xy ইকুয়ালস টু 75। ঠিক আছে, তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে এখানে কি আসবে 3x প্লাস 2y সমান 75। এটাকে যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে কি আসবে মাইনাস 6। তাহলে 3x প্লাস 2y ইকুয়ালস টু কত হবে 69। তাহলে এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ। ঠিক সেই এইভাবেই কিন্তু আমরা নেক্সট দেখো লেখা আছে, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার যদি হ্রাস করি এবং প্রস্থ 3 মিটার যদি বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল 15 বর্গ মিটার বৃদ্ধি পাবে। তাহলে এখানে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, তাহলে এখানে আমরা লিখব যে আবার দৈর্ঘ্য দৈর্ঘ্য 2 মিটার, ঠিক আছে, হ্রাস ও প্রস্থ কি বলেছে প্রস্থ 3 মিটার বৃদ্ধি, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে করলে তাহলে কি হবে দেখো, তাহলে আমরা লিখতে পারি যদি হ্রাস করি তাহলে x 2 হবে, আর এটা যদি বৃদ্ধি করি তাহলে y 3 হবে, তাহলে মাইনাস xy সমান কত হবে গো 15। কারণ কি 15 বৃদ্ধি, তাহলে দেখো বা দিয়ে কি হবে, তাহলে এটা করলে তাহলে xy না, ঠিক আছে। আচ্ছা এটার সাথে এটা গুণ করলে প্লাস 3x মাইনাস 2y মাইনাস 3 2 6 মাইনাস xy ইকুয়ালস টু 15। তাহলে দেখো xy আর xy কেটে যাবে, তাহলে কত হবে 3x 2y ইকুয়ালস টু 15। এটা যদি এদিকে চলে যায় প্লাস 6, তাহলে 3x 2y ইকুয়ালস টু 21। বোঝা গেল কিনা? তাহলে এরপর কি করব, তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। তাহলে দেখো এখানে 1 নম্বর সমীকরণ, এখানে 2 নম্বর সমীকরণ, দেখো একই আছে, এখানে 2y আছে, এখানে -2y আছে। এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে 2y কেটে যাবে। তাহলে দেখো আমরা লিখব এবার যে দুটোকে যোগ করে পাই বা 1 + 2 করে পাই। তাহলে 1 + 2 করে কি পাবো দেখো, তাহলে 1 + 2, ঠিক আছে, তাহলে কি পাবো দেখো 3x + 2y 3x + 2y, ঠিক আছে, প্লাস এটা লিখব 3x - 2y ইকুয়ালস টু কি লেখা আছে এখানে 69, ঠিক আছে, এখানে কি লেখা আছে প্লাস 21। তাহলে দেখো এখানে কেটে যাবে 2y 2y কেটে যাবে, তাহলে 3x আছে 3x হয়ে যাবে 6x, আর এখানে কত হবে এই দুটোকে যোগ করলে হয়ে যাবে 0 আর এটা হয়ে যাবে 90। তাহলে কত হবে x = 90/6, তাহলে 6 15 90। তাহলে x এর মান কত ছিল 15। তাহলে x এর মান ছিল 15। বোঝা গেল কিনা বলো, বোঝা গেল কিনা বলো, ঠিক আছে। তাহলে y এর মানটা কি হবে, তাহলে এইবার আমরা লিখব 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই, সরি x এর মান বসিয়ে পাই, তাহলে লিখব এখানে 1 নম্বর সমীকরণে x সমান 15 বসিয়ে পাই। তাহলে দেখো তাহলে কি পাবো, তাহলে 3 * 15 + 2y ইকুয়ালস টু 69। বোঝা গেল, তাহলে 3 15 45 প্লাস 2y ইকুয়ালস টু 69। তাহলে 2y সমান কি হবে 69 - 45, ঠিক আছে। তাহলে দেখো এরপর কি হবে, এরপর হয়ে যাবে 2y সমান যদি বিয়োগ করি তাহলে কত হবে 9 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 4, আর 6 থেকে 4 বাদ দিলে 2। তাহলে y সমান কত হলো 24/2। তাহলে 24/2 মানে হচ্ছে 12। তাহলে y এর মান কত হলো, y সমান হয়ে যাবে 12। বলো বোঝা গেল কিনা, বোঝা গেল কিনা, অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে এইভাবে কিন্তু আমরা নেক্সট অঙ্ক করব, কেমন? তাহলে এখানে x মানে কি, x মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে y। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার আর প্রস্থ হচ্ছে 12 মিটার, কেমন? নেক্সট অঙ্ক দেখো, এরপর তোমাদের নেক্সট অঙ্ক আমরা করব এমসিকিউ ফার্স্টে করব। তার আগে তোমরা কিন্তু এগুলো নোট করো, a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0, এই দুটো ইকুয়েশনকে আমি লিখেছি, ঠিক আছে। এবার যদি a1/a2 b1/b2 c1/c2 সবাই যদি সমান একই হয় তাহলে কিন্তু অসংখ্য সমাধান থাকবে, এই ইকুয়েশনটা অসংখ্য সমাধান থাকবে। যদি a1/a2 = b1/b2 কিন্তু c1/c2 নট ইকুয়ালস টু হয় তাহলে কোনো সমাধান কিন্তু থাকবে না। আর যদি a1/a2 নট ইকুয়ালস টু b1/b2 হয় তাহলে একটা নির্দিষ্ট সমাধান থাকবে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে দেখো এমসিকিউ ফার্স্টের যে অঙ্কটা আছে 22 এর একেরটা আমাদের কি আছে এখানে 4x + 3y = 7, তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি। তাহলে কি লিখবো দেখো 4x + 3y - 7 = 0, এটাকে লিখলাম। আচ্ছা এটাতে কি হবে 7x - 3y - 4 = 0। এইবার দেখো আচ্ছা তাহলে গো এখানে a1 সমান কত, a1 সমান 4, আচ্ছা এটা b1 সমান কত
3। আচ্ছা c1 সমান কত -7। এটা ভালো করে বুঝবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাই এখানে c1 সমান -7। তাহলে দেখো আগে বুঝে নাও তারপর করবে। তাহলে এই ক্ষেত্রে a2 সমান কত 7। আচ্ছা b2 সমান কত -3 আর c2 সমান কত -4। তাহলে আমরা ফর্মুলা জানি এটা। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, আচ্ছা a1/a2 4/7। তাহলে a1/a2 সমান কত হচ্ছে 4/7। তারপরে কি হচ্ছে দেখো b1/b2 ইকুয়ালস টু কত হচ্ছে 3/-3 মানে হচ্ছে -1। তাহলে দেখো a1 এখানে কি আসছে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2 আসছে। তাহলে যদি এটা হয় তাহলে তোমরাই বলো a1/a2 নট ইকুয়ালস টু b1/b2 যদি হয় তাহলে কোনটা হবে এটা, তার মানে একটা নির্দিষ্ট সমাধান থাকবে। তাহলে উত্তর কি হবে দেখো অপশন এ, একটা নির্দিষ্ট সমাধান থাকবে। তাহলে এটার ফার্স্ট ডেটটার উত্তর হবে অপশন এ, একটা নির্দিষ্ট সমাধান থাকবে। তাহলে দেখো এরপর নেক্সট অঙ্ক কি করব, নেক্সট অঙ্ক আছে 3x 6y 15 0 এইভাবে করব, ঠিক আছে। আর এটা কি হবে 6x 12y 30 0। বোঝা গেল কিনা? তাহলে এখানে a1/a2 কি হবে গো, a1/a2 সমান হয়ে যাবে 3 বা এখানে 6 আছে 6 সমান হচ্ছে 1/2। তাহলে আমাদের b1/b2 কত হবে, b1/b2 কত হবে, এখানে 6 আছে 6/12 সমান কত হবে 1/2। আচ্ছা c1/c2 কত হবে, c1 কত আছে -15/-30 সমান কি হবে 1/2। তাহলে দেখো এগুলো a1/a2 b1/b2 c1/c2 সবই কিন্তু সমান আসছে। তাহলে যদি সবই সমান হয় তাহলে কি आंसर হবে a1/a2, এটা হবে অসংখ্য সমাধান থাকবে। তাহলে অপশন কোনটা হবে, অপশন বি, অপশন বি। তাহলে তিনের যে অঙ্কটা আছে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে কি হবে, ঠিক আছে, তিনের অঙ্কটা। তো চলো নেক্সট অঙ্কতে যাই আমরা। এরপর দেখো আমরা নেক্সট অঙ্ক করব 21 এর একটা। x সমান 3t বলেছে কোশ্চেনে, y সমান 2t/3 - 1। তাহলে x সমান 3y কখন হবে? তাহলে এই রকম অঙ্ক করার জন্য আমরা কি করব, x এর জায়গায় এই মানটা বসাবো। x এর জায়গায় বসাবো 3t গণিত কি বসাবো 2t/3 - 1। বোঝা গেল কিনা? তাহলে এখান থেকে আমরা করি এখানে কি করব, এখানে লসাগু করছি। তাহলে লসাগু যদি 3 হয় তাহলে এখানে হবে 2t মাইনাস এখানে 3 * 1 মানে হচ্ছে 3। তাহলে দেখো এই 3 3 কেটে যাবে। তাহলে এখানে আমরা 3t সমান লিখতে পারি 2t - 3। তাহলে এখানে 3t - 2t 2t টাকে দিলাম, তাহলে সমান হবে -3। t কত হবে মাইনাস। t এর কোন মানের জন্য a 3y বলা হয়েছে দেখো। তাহলে আমরা লিখতে পারি যে t সমান -3 হলে a 3y হবে। আচ্ছা সবাই খাতা বের রেজিস্টার করবে কিন্তু এতগুলো অঙ্ক, এবার তোমরা যদি না লিখো তাহলে তো শিখতে পারবে না, তাই তো। তাহলে দেখো তোমাদের নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক 21 এর চারটা কি বলেছে যে x² + y² - 2x + 4y - 5 হলে x ও y এর মান। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে করবে। দেখো এটা একটু বুঝতে হবে, x² + y² - 2x + 4y সমান আমি -5 টাকে কি লিখতে পারি বলো বলো -4 - 1। ঠিক আছে, তাহলে এইবার কি করব, -4 টাকে এদিকে নিয়ে আসবো, -1 টাকে এদিকে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা x² + -2x লিখলাম, ঠিক আছে, এই -2x টা এখানে লিখলাম। এবার -1 টা এদিকে নিয়ে চলে লিখতে হবে প্লাস। এরপর দেখো +y², এখানে y² আগে প্লাস আছে, +y² + 4y, ঠিক আছে, এই -4 টাকে কি করব এদিকে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে +4 = 0। এতটা বোঝা গেছে কিনা? এইবার দেখো এটা আর এটা একটা ফর্মুলা কি হবে, দেখো এখানে লিখতে পারি x - 1 তার হোল স্কয়ার প্লাস y + 2 তার স্কয়ার। এটা মানেই হচ্ছে কিন্তু এই উপরের এইগুলো, তাই তো। তাহলে এবার তোমরা একটা জিনিস ভালোভাবে জানবে যে কোনো বা সংখ্যামালার যদি বর্গ করা হয় তাহলে সেটা সবসময় কিন্তু ধনাত্মক হয়, এবং সেই সংখ্যার বর্গের যদি সমষ্টি, যেমন এটা একটা সংখ্যামালা এটা একটা সমষ্টি, এই সংখ্যামালার বর্গের এই দুটো বর্গের যে সমষ্টি যদি শূন্য হয় তাহলে মনে রাখবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে শূন্য হবে। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে এখানে কি বলা যাবে যে তাহলে x - 1 শূন্য হবে। তাহলে সমান আমরা লিখতে পারি
x সমান কি হবে 1, তাহলে x এর মান চলে এলো কত 1। আচ্ছা এখানে y প্লাস 2 সমান কি হবে গো 0 হবে, তাহলে y সমান কি হবে -2, তাহলে y এর মান চলে এলো -2। তাহলে যে ভাষাটা আমি বললাম সেই ভাষাটা অবশ্যই এখানে লিখে নিই। তারপর নেক্সট অঙ্ক আমরা করব 21 এর 5 এরটা। কি বলেছে দেখো কোশ্চেনে বলেছে যে r এর কোন মানের জন্য rx 3y 1 0 এবং 4 r x y 1 0 সমীকরণ কোন সমাধান থাকবে না। আচ্ছা যদি সমাধান যদি সম্ভব না হয় তাহলে আমি আগেরটাতে ফর্মুলা একটা দেখলাম, কি দেখলাম যে a1/a2 সমান b1/b2 বাট নট ইকুয়ালস টু c1/c2 হবে। তাহলে এই ক্ষেত্রে আচ্ছা এই ক্ষেত্রে a1 সমান কত গো, এই ক্ষেত্রে a1 সমান হয়ে যাবে r। আচ্ছা b1 সমান কত, b1 সমান হয়ে যাবে -3 আর c1 সমান কত হবে, c1 সমান হয়ে যাবে -1। এই ক্ষেত্রে a2, এই ক্ষেত্রে a2 সমান কি হবে 4 r, b2 সমান কি হবে -1। আচ্ছা c2 সমান কি হবে, c2 সমান হয়ে যাবে +1। বোঝা গেল কিনা? তাহলে আমরা লিখব কি যে r এর কোন মানের জন্য এই দুটো সমীকরণের কোনো যদি বাস্তব সমাধান না থাকে তাহলে আমরা লিখতে পারি যে a1/a2 equals to b1/b2 not equals to c1/c2 হবে। ঠিক আছে, এটা লিখবো আমরা বাস্তব সমাধান যদি না থাকে। তাহলে এবার আমরা কি করব, এখানে মানগুলো বসাবো। তাহলে দেখো a1/a2 মানে হচ্ছে r/4 r equals to কি হবে b1/b2। তাহলে b1 কত আছে গো -3 বাই b2 কত আছে -1। তার মানে আমরা এখান থেকে করতে পারি r/4 r equals to 3। তাহলে যদি আমরা এখানে গুণ করি তাহলে কি হবে r equals to 3 4 12 মাইনাস কত হবে 3r। তাহলে এরপর কি হবে, এটা যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে কত হবে 4r আর এটা -3 এটা +3, তাহলে 4r 12। তাহলে r সমান কত হবে, r সমান হয়ে যাবে 12/4। তাহলে 12/4 মানে 3, তাহলে r এর মান কত হলো 3। বোঝা গেল কিনা, বোঝা গেল কিনা? তাহলে r এর মান 3 হলে কিন্তু এই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। বোঝা গেল? এবার নেক্সট অঙ্ক করব। তাহলে দেখো নেক্সট অঙ্ক তোমাদের কি আছে, a1x + b1y + c1 = 0। যেখানে কি বলেছে এটাকে আমরা y = mx + c আকারে প্রকাশ করব, যেখানে m ও c হচ্ছে ধ্রুবক। কিভাবে করব দেখো, এটাকে আমরা লিখতে পারি, তাহলে এখানে কি লেখা আছে y, তাহলে আমি y টাকে এখানে এই দিকে লিখছি। ঠিক আছে, বাকিগুলোকে সব ওইদিকে করছি। তাহলে কি হবে -a1x, আচ্ছা -c1 হবে। তারপর কি হবে, বা আমরা লিখতে পারি y এখানে -a1x -c1 বাই এখানে b1। তাহলে y কি হবে গো -a1x /b1, আচ্ছা -c1 /b1। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো, এখানে আমরা লিখতে পারি -a1/b1, এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম ইনটু x প্লাস এখানে মাইনাসটাকে আমরা c1/b1 এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে দেখো এটা কার সাথে কার মতো হয়ে গেল, এই যে y mx + c। তাহলে দেখো y m এর জায়গায় কত আছে -a1/b1 আর c এর জায়গায় কত আছে -c1/b1। ঠিক আছে, তাহলে এখানে আমরা সমাধানের অঙ্কগুলো শেষ করলাম। এরপর আমরা লাভ ও ক্ষতির অঙ্কগুলো করব। আচ্ছা দেখো লাভ ক্ষতির অঙ্ক শুরু করার আগে কিছু বেসিক জিনিস বুঝে নাও, যেমন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, এগুলো কি। ঠিক আছে, তো ক্রয় মূল্য হচ্ছে কোনো জিনিস যদি আমি কিনি, যেই দামে আমি কিনবো সেটাকে বলা হয় ক্রয় মূল্য। যেমন আমি এই মার্কার পেনটা যদি আমি 10 টাকায় কিনি তাহলে সেটাকে বলা হয় ক্রয় মূল্য। তাহলে মার্কার পেনের মূল্য কত হবে তখন 10 টাকা। কেমন? বিক্রয় মূল্য কি, আমি সেই জিনিসটা যে দামে বিক্রি করব, অর্থাৎ আমি 10 টাকায় কিনে যদি আমি 20 টাকায় বিক্রি করি তাহলে সেটা হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ 20 টাকা হবে বিক্রয় মূল্য। আর ধার্য মূল্য কি, ধার্য মূল্য মানে হচ্ছে যেই মার্কার পেনের এমআরপি যেটা লেখা আছে, অর্থাৎ এই কোনো শার্ট বা কোনো জিনিসের যেগুলো লেখা থাকে, ট্যাগ লেখা থাকে, সেটাকে বলা হয় ধার্য মূল্য। ঠিক আছে, ওর বেশি দামে কিন্তু বিক্রি করা নিয়ম নাই। যাকে তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য বোঝা গেল। এবার আমি তোমাকে বলছি যে ধরো 100 টাকা যদি আমি কোনো জিনিস কিনি এবং সেটাকে যদি আমি 120 টাকায় বিক্রি করি তাহলে আমাদের কত টাকা লাভ হবে, কত টাকা লাভ হবে 20 টাকা লাভ হবে, তাই তো? তাহলে যদি আমি ক্রয় মূল্যটাকে কেনার পরে সেটাকে যদি বিক্রয় মূল্য বেশি হয়, তার মানে বিক্রয় মূল্য গ্রেটার দেন যদি ক্রয় মূল্য হয়, তাহলে সবসময় কিন্তু আমাদের লাভ হবে।
তাহলে লাভ কত টাকা হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 20 টাকা লাভ হলো। কেমন? এরপর আমরা যদি এই 100 টাকার জিনিসটাকে যদি আমরা 80 টাকায় বিক্রি করে দিই, তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে বলো? তাহলে আমাদের ক্ষতি হবে অবশ্যই, 20 টাকা আমাদের লস হয়ে গেছে। তাহলে আমাদের ক্ষতি কত হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কখন ক্ষতি হবে, যখন ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি হবে। বোঝা গেল? এরপর আমি শতকরা লাভ আছে। শতকরা লাভ হচ্ছে পার্সেন্টেজ লেখা থাকবে, অর্থাৎ শতকরা লাভ মানে কি, ফর্মুলা কি, যে আমাদের যত টাকা লাভ হয়েছে তাকে যদি আমি ক্রয় মূল্য দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, তাহলে সেটা আমাদের শতকরা লাভ হবে। যেমন আমাদের এখানে প্রথমেরটাতে আমি করছি, প্রথমেরটাতে লাভ কত হয়েছে গো, 20। আচ্ছা ক্রয় মূল্য কত ছিল, 100 ইনটু কত হবে, 100, তাহলে কেটে যাবে, তাহলে কত হবে, 20%। তাহলে প্রথমে আমাদের প্রথমটাতে কি, প্রথম ক্ষেত্রে হলো শতকরা লাভ বা লাভ পার্সেন্টেজ কত হলো, 20%। নেক্সট শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি দেখো 20 আমাদের যদি ক্ষতি হয়, তাহলে 20/100 ইনটু 100, তাহলে আমাদের ক্ষতি কত হবে, 100 100 কেটে হলো, তাহলে 20%। তাহলে সেকেন্ড এরটাতে 20% ক্ষতি, তাহলে ফার্স্ট এরটাতে 20% লাভ হয়েছে, সেকেন্ড এরটাতে 20% ক্ষতি হয়েছে। এরপর আমি ধার্য মূল্যে আসি। ধরো ধার্য মূল্য, ধরো এইটারই 200 টাকা যদি ধার্য মূল্য দিত, ঠিক আছে, যে তাহলে এবার ধার্য মূল্যের উপর ছাড় দিয়েছে, ভালো করে বুঝে নাও, ধার্য মূল্যের উপর ছাড় দিয়েছে। ছাড় কত টাকা দিয়েছে, দেখো এখানে 120 টাকায় বিক্রি করলে ছাড় দিয়েছে অবশ্যই 80 টাকা। তাহলে 80 টাকা ছাড় দেওয়ার পরে সেটা বিক্রয় করেছে, বিক্রয় মূল্য কত হচ্ছে, 120 টাকা। আর আমরা কিনবো কত টাকায়, তাহলে যদি সে বিক্রয় করে, ঠিক আছে, 120 টাকা, তাহলে আমরা 120 টাকায় কিনবো। বোঝা গেল? তাহলে এইখানে তাহলে মনে রাখবে যে ধার্য মূল্যের উপর ছাড় দিলে সেটা বিক্রয় মূল্য পাওয়া যায়। এরপর দেখো এই যে ধার্য মূল্য আছে আর এই যে বিক্রয় মূল্য আছে, তাহলে কত পার্সেন্টেজ ছাড় দিয়েছে, তাহলে কি করে বের করব, অবশ্যই আমাদের বের করব 80 টাকা ছাড় দিয়েছে। কত টাকার মধ্যে ছাড় দিয়েছে, 200 টাকা ধার্য মূল্য, 200 টাকার মধ্যে ছাড় দিয়েছে, ইনটু কি করব, 100%। তাহলে 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে, 2 এখানে 40, তাহলে কত হলো গো, 40%। বোঝা গেল? তাহলে আমাদের 40% কিন্তু এখানে ছাড় দিয়েছে। তাহলে এখানে ছাড় পার্সেন্টেজ কত, 40%। বাস এইভাবে কিন্তু এই নিয়ম অনুসারে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তাহলে ফার্স্ট অঙ্ক তোমাদের বোর্ডে আমরা করছি, ঠিক আছে। তাহলে দেখো এবার নেক্সট অঙ্ক আমরা করবো 9টা, ঠিক আছে। তো 9টা কি বলেছে দেখো, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150 ডিম কিনেছে, ঠিক আছে। তাহলে ভালো করে বুঝো, তাহলে 5 টাকা দরে, 5 টাকা দরে 150টি ডিম কিনেছে। তাহলে তোমরাই বলো ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য কত হবে, তাহলে ক্রয় মূল্য হবে, আমরা এখানে লিখছি ক্রয় মূল্য সমান 5 ইন্টু 150 টাকা, তাহলে সমান কত হবে গো, 750 টাকা। এতটা বোঝা গেল? এবার দেখো কি হয়েছে, দেখো সে এসে দেখলেন কি দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে আর 7টা ডিম হয়েছে পচা। তাহলে 8টা ডিম যদি ফেটে যায় আর 7টা ডিম যদি পচা হয়, তাহলে সেটা তো মার্কেটে বিক্রি করতে পারবে না, কারণ বিক্রি করলে তো মার খাবে। তাহলে কতগুলো বিক্রি করতে পারবে, তাহলে আমরা লিখছি অবশিষ্ট ডিম। তাহলে অবশিষ্ট ডিম কত গো, অবশিষ্ট ডিম হবে, ডিম কিনেছিল কটা, 150টা। আচ্ছা যদি ও 8টা ডিম নষ্ট হয়ে যায় আর 7টা ডিম পচে যায়, তাহলে এই দুটোকে বাদ দিচ্ছি আমরা, তাহলে আমরা মার্কেটে সেল কত করব, 135, তাই তো। এরপর এই 135টি ডিমটাকে নিয়ামত চাচা একটা বুদ্ধি খাটিয়েছে, কি করেছে, প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করেছে। বেশ ঠিক আছে, তাহলে প্রতিটি ডিম যদি 6 টাকা দরে বিক্রি করে, তাহলে আমরা লিখবো মোট বিক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্য কি হবে, যতগুলো ডিম বিক্রি করবে সেগুলোকে 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 ইন্টু 135 টাকা। তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে কত পাবো, 810 টাকা, 810 টাকা। বেশ, তাহলে দেখো 750 টাকায় কিনেছিল আর 810 টাকায় বিক্রি করেছে, তাহলে নিয়ামত চাচার কি হয়েছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, লাভ হয়েছে, সিম্পল। তাহলে আমরা লিখবো এখানে লাভ। আচ্ছা কত টাকা লাভ হয়েছে গো, 810 টাকা বিয়োগ কি হবে, 750। তাহলে এই টাকাটা তার কিন্তু লাভ হয়েছে, তার মানে কত টাকা হয়েছে, 60 টাকা। বাহ, তাহলে নিয়ামত চাচা লাভ হয়ে গেছে, এই লাভ ওই লাভ নাই কিন্তু, ঠিক আছে। তাহলে 60 টাকা। তাহলে এবার আমরা শতকরা লাভ কি করব, তাহলে শতকরা লাভ, শতকরা লাভ কত হবে বলো, 60 বাই কত টাকায় কিনেছিল, মোট 750 টাকা। তাহলে 750 টাকার মধ্যে কিন্তু সে লাভ করেছে 60 টাকা, তাহলে ইনটু 100%। তাহলে কাটছি, তাহলে এটা কত দিয়ে কাটবে, 15 দিয়ে কাটবে, 4 15 60, 5 15 75, 5 2 10, তাহলে কত হলো গো, 8।
তাহলে শতকরা লাভ কত হয়েছে 8। তাহলে বোঝা গেল, তাহলে নিয়ামত চাচা শতকরা 8 লাভ হয়েছে। বোঝা গেছে কিনা, 8% লাভ হয়েছে। বেশ, নেক্সট অঙ্ক এবার আমরা করব। তাহলে এরপর দেখো 11টা করব। তো 11টা করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের শেয়ার করে দেবে, ঠিক আছে? তাহলে এইভাবে এখানে অঙ্ক করব, শিখব, ঠিক আছে? কিছু টপিক আমরা এখানে করব। তাহলে নেক্সট দেখো টাকায় কি বলেছে, যে টাকায় 12টি বিক্রি করে 4% ক্ষতি হয়, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে 12টি জিনিস বিক্রি করেছে, তো তাহলে 12টি জিনিসের, ঠিক আছে, 12টি জিনিসের বিক্রয় মূল্য কত হবে গো? 12টি জিনিসের বিক্রয় মূল্য সমান 1 টাকা, ঠিক আছে? তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য সমান কত হবে? 1/12 টাকা। তাহলে টাকা কি বলেছে বুঝতে পেরেছো কিনা? টাকায় 12টি জিনিস বিক্রি করেছে। তাহলে এবার আমরা নেক্সট দেখো কি বলেছে, বলেছে 4% ক্ষতি হয়। আচ্ছা, যদি 4% ক্ষতি হয় তাহলে আমরা 4% ক্ষতি, তাহলে বলতে পারি যে 96 টাকায় 96 টাকা যদি বিক্রি মূল্য হয়, 96 টাকা বিক্রি মূল্য হলে, ঠিক আছে, ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য সমান 100 টাকা হবে কিনা? বেশ, এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 196 টাকা। বেশ, ঠিক আছে। তাহলে এখানে 1/12 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত দেব? 100/90 ইনটু 1000। তাহলে আমি কাটছি, তাহলে দেখো এটা 4 25 এ 100, এটা 4 3 এ 12, তাহলে আমাদের কত হবে? 25/288 টাকা, ঠিক আছে? তাহলে এখানে আমরা অতএব লিখলাম। এইবার দেখো এই টাকাটা আমাদের কিনেছি জিনিসটা, এইবার কি বলেছে যে আমরা কত টাকায় বিক্রি করব এটা, যাতে আমাদের 44% লাভ হয়। তাহলে আমরা এখানে লিখবো 44% লাভ হয়, ঠিক আছে? 44% লাভ। তাহলে দেখো 100 টাকা ক্রয় মূল্যে তো বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান হবে 144 টাকা। ক্লিয়ার? তাহলে 1 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য কত হবে? সমান আমরা লিখতে পারি 144/100 টাকা। আচ্ছা, অতএব তাহলে 25/288 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য কত হবে? 144/100 গণিত এর কাছে 25 আমাদের 280 টাকা। বেশ, তাহলে গুণ 25 4 এ 100, 144 2 এ, তাহলে 1 এর 8 টাকা। বেশ বেশ, হয়ে গেছে। তাহলে আমাদের 1 এর 8 টাকায় বিক্রি করতে হবে। বেশ, তাহলে আমাদের কোশ্চেন বলেছে যে টাকায় কটা জিনিস বিক্রি করতে হবে। তাহলে আমরা লিখবো যে 1 এর 8 টাকায় জিনিস পাওয়া যায়, একটি জিনিস পাওয়া যায়। কটি গো? একটি সমান, তাহলে 1 টাকায় জিনিস পাওয়া যায় কত হবে? 1/1 এর 8 টি সমান হয়ে যাবে 8টি। তাহলে অ্যানসার কত হলো? 8টি। বোঝা গেল কিনা? অঙ্কটা বোঝা গেল? বেশ, এরপরে আমরা নেক্সট অঙ্ক করব। আচ্ছা, চলো 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 নেক্সট অঙ্ক আমরা করবো 12টা, ঠিক আছে? কি নিয়ে করবো? রমা পিসি। আচ্ছা, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% লাভে আর একটা অপরটি 20% লাভে বিক্রি করেছে। ভেরি গুড। তাহলে তারপর কি করেছে? তার মোট লাভ কত হয়েছে? 262.50 টাকা। বাহ। তো দুটির উৎপাদন ব্যয় 1:3। তাহলে দেখো আমরা এইভাবে করবো। তাহলে আমরা এখানে লিখবো যে শাড়ি দুটি ধরি, ঠিক আছে, শাড়ি দুটি উৎপাদন ব্যয়, ঠিক আছে, ব্যয়। তাহলে দেখো প্রথম শাড়ি যদি 1:3 হয়, তাহলে আমরা ফার্স্ট একটা x ধরেছি, x টাকা, এবং দ্বিতীয়টা কত হবে? ও 3x টাকা। বোঝা গেছে কিনা? অবশ্যই। তাহলে এটা ধরতে হবে। এরপর কি বলেছে? বলেছে প্রথম শাড়িটা সে বিক্রি করেছে এবং বিক্রি করে 15% লাভ করেছে। তাহলে আমরা এখানে লিখবো যে প্রথম শাড়িতে লাভ, ঠিক আছে? তাহলে কত হবে গো? x গুণিত 15/100 টাকা। তাহলে এত যদি হয়, তাহলে আমরা যদি কাটি, তাহলে কত হবে? 5 3 এ 15, 5 20 100, তাহলে কত হচ্ছে? 3x/20 টাকা। বলো বোঝা গেল কিনা? এরপর কি বলেছে? দ্বিতীয় শাড়িটাও বিক্রি করেছে এবং দ্বিতীয় শাড়িতে লাভ করেছে। কত লাভ করেছে? 20% লাভ করেছে। তাহলে আমরা এখানে লিখবো দ্বিতীয় শাড়িতে লাভ, ঠিক আছে? দ্বিতীয় শাড়িতে লাভ
কত হবে গো? দ্বিতীয় সারিতে লাভ হবে 3x গুণিত কত আছে 20% লাভ, তাহলে 20/100 টাকা। ক্লিয়ার? তাহলে 5 20 100, তাহলে কত হবে 3x/5 টাকা। আচ্ছা দেখো দেখো দেখো, এই দুটোর লাভটাই দেওয়া আছে আমাদের ওইখানে কোশ্চেন কত যাচ্ছে 262.50। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্নানুসারে বা শর্তানুসারে। তাহলে আমি এখানে কি লিখবো? শর্তানুসারে। দেখো এই দুটোর যোগফল অর্থাৎ 3x/20 প্লাস 3x/5 ইজ ইকুয়াল টু কত হবে গো? 262.50। বোঝা গেছে? তাহলে এখানে আমরা যদি লসাগু করি, তাহলে 20 আর 5 এর লসাগু 20, তাহলে এখানে হয়ে যাবে 3x প্লাস 4 3 12x। তাহলে সমান কত হবে গো? 26250/100। 100 হবে তো? তাহলে এখানে শূন্য শূন্য কেটে যাবে, তাহলে এখানে এই শূন্য কেটে গেল। তাহলে আমাদের এখানে কত হলো? এই দুটোকে যোগ করলে হবে 15x ইজ ইকুয়ালস টু 2 এর সাথে এটা গুণ করো, তাহলে 2 5 10 0, হাতে হলো 1 2 2 4 1 5, 2 6 12 2, হাতে হলো 1 2 2 4 1 5। তাহলে x সমান কত হচ্ছে? 5250/15। ঠিক আছে? তাহলে এবার আমরা কাটবো, তাহলে কত দিয়ে যাবে? ডাইরেক্ট 15 দিয়ে কাটছি। তাহলে কত হচ্ছে দেখো, 4 15 60, তাহলে 3 15 হচ্ছে 45, তাহলে 5 আর 2 7 75, তাহলে 3 দিয়ে 0, তাহলে কত হচ্ছে? x সমান হয়ে যাবে 330 টাকা। তাই তো হচ্ছে? না না না, এখানে 5 15 75 অর্থাৎ 350 হবে। 350 হবে, ঠিক আছে? তাহলে x হচ্ছে 350। তাহলে প্রথম সারিতে কত হচ্ছে? উৎপাদন ব্যয় কত হলো? 350। আচ্ছা দ্বিতীয় সারিতে কত হবে? তাহলে দ্বিতীয় সারিতে হবে 3 গুণ। তাহলে আমরা লিখবো এখানে দ্বিতীয় সারির উৎপাদন ব্যয়, বা আমরা প্রথমে লিখে নেব প্রথম সারির উৎপাদন ব্যয়, তারপর লিখবো দ্বিতীয় সারির উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কত হবে গো? 3 গণিত 350 গুণ করলে কত হবে? 350। তাহলে কত হবে? 1050 টাকা। বোঝা গেল কিনা? ঠিক এইভাবে নেক্সট অঙ্কটা আমরা করব। তাহলে দেখো 4 এর ডুয়েটটা আমরা করব এমসিকিউ, ঠিক আছে? তাহলে 4 এর ডুয়েটটা কি বলেছে? একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করে শতকরা লাভ। ঠিক আছে, ইজি জিনিস। তাহলে 40 টাকা আমি কিনেছি, 60 টাকায় আমি বিক্রি করেছি, লাভ কত হচ্ছে 20 টাকা। তাহলে শতকরা লাভ কি করব? লাভ বাই 40, যেটা আমরা ক্রয় মূল্য, কিন্তু কত হবে? 100%। ঠিক আছে? এবার এমসিকিউ তো আমরা রাফে করি, তাই এত লিখে লিখে করার কোনো দরকার নেই। তাহলে এটা 0 0 কেটে যাবে, 2 2 4 হয়ে যাবে, আর 2 দিয়ে এটা কেটে যাবে 50। তাহলে অ্যানসার কত হলো? 50%। বুঝা গেল? তাহলে অপশন কোনটা হবে? অপশন কি। তারপরে তাহলে এটা কত নাম্বারটা বললাম? 2 একটা। এরপরে আমরা করব 3 এর অঙ্কটা, ঠিক আছে? 3 এরটা কি বলেছে? 3 এরটা বলেছে যে একটি জামা 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়। বেশ, তাহলে 360 টাকায় আমি বিক্রি করেছি, 10% ক্ষতি হয়েছে, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। বেশ, তাহলে দেখো, তাহলে যদি আমি বলি যে ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে আমাদের এখানে 100 টাকা, ঠিক আছে, সরি 90 টাকা, 90 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, 90 টাকা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে বলো? তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে 100 টাকা, ঠিক আছে? তাহলে 1 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে? 100/90 টাকা। কেন 90 টাকা বোঝা গেল? কারণ এখানে আমাদের ক্ষতি হয়েছে। আচ্ছা তাহলে 360 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে? 100/90 ইনটু 360। তাহলে 0 0 কেটে যাবে, 4 9 36, তাহলে অ্যানসার কত হবে? 400 টাকা। তাহলে 400 টাকা অপশন, তাহলে 400 টাকা কোনটা হবে? বি, অপশন বি হবে 400 টাকা। নেক্সট দেখো আমরা 4 এর অঙ্কটা করব। 4 এরটা কি বলেছে? 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। আচ্ছা ছাড় কিসে দেয়? ধার্য মূল্যে দেয় তো। তাহলে ধার্য মূল্যে, এখানে ধার্য মূল্য আছে, ধরো ধার্য মূল্যের উপর কত টাকা ছাড় দিয়েছে? দেখো 20% ছাড় দিয়েছে, বিক্রি কত টাকায় হয়েছে? বিক্রি হয়েছে আমাদের 48 টাকায়। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, তাহলে বিক্রি করেছি আমি 80 টাকা, 80 টাকায়। তাহলে আমাদের এই 80 টাকাটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 80 টাকা বিক্রি, 80 টাকা বিক্রয় মূল্য, 80 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য, সরি ধার্য মূল্য, ঠিক আছে, ধার্য মূল্য সমান 100 টাকা। তাহলে এখানে 1 টাকায় কত হবে গো? 100 টাকা, 1 টাকায় হবে 100/80। 48 টাকা বিক্রয় মূল্যে ধার্য মূল্য কত হবে? 100/80 গণিত কত হবে? 48। তাহলে আমি কাটি, 8 দিয়ে 6 8 48, 8
10-এ, এটা 10, 10-এ, তাহলে অ্যান্সার কত হবে 60। তাহলে 60 টাকা। তাহলে আমাদের ধার্য মূল্য কত হবে 60 টাকা। তাহলে অপশন কি হবে? অপশন এ। বোঝা গেল? এবার নেক্সট অঙ্ক করব। তাহলে নেক্সট অঙ্ক দেখো তোমাদের 5-এর 2-এরটা করবো, ঠিক আছে? 5-এর 2-এরটা কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর কত হবে লাভ? তো দেখো আমরা ধরি বিক্রয় মূল্য, ভালো করে এই জায়গাটা একটু বুঝবে, বিক্রয় মূল্য সমান 100 টাকা। এবার বলেছে এই বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমি বলতে পারি যে 20% লাভ, তাহলে ক্রয় মূল্য কত হবে? বলো ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান হয়ে যাবে 100 মাইনাস 20, ঠিক আছে? 100 মাইনাস 20 টাকা, তার মানে সমান হচ্ছে কত? 80 টাকা। বুঝা গেল? এইবার কি বলেছে? তাহলে এইবার আমাদের বলেছে যে শতকরা কত লাভ। তাহলে 100 এর লাভ কত হয়েছে? ক্রয় মূল্যের উপর কত লাভ হয়েছে? তাহলে আমরা এখানে লিখছি ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর লাভ সমান কত? 100 টাকায় বিক্রি করেছি, 80 টাকায় আমরা কিনেছিলাম, তাহলে এত টাকাটা আমাদের, অর্থাৎ 20 টাকা আমাদের লাভ হয়েছে, 20 টাকা আমাদের লাভ হয়েছে। তাহলে এবার বলেছে শতকরা লাভ, তাহলে শতকরা লাভ কি করে বের করবো? শতকরা লাভ সমান হচ্ছে 20 টাকা লাভ হয়েছে, কত টাকার মধ্যে? 80 টাকার মধ্যে লাভ হয়েছে, ইনটু 100%, তাহলে সমান কত হবে? 0 0। তাহলে এখানে কত হবে? 4 2 8, 4 5 20 আর 2 5 10, তাহলে কত হচ্ছে? 25। তাহলে 25 টাকা বা 25% লাভ হয়েছে। বোঝা গেল কিনা? তাহলে নেক্সট অঙ্ক দেখো, 3-এর অঙ্কটা করবো। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য। তাহলে দেখো আমরা এখানে লিখবো ধরি ক্রয় মূল্য একটি আমের, ঠিক আছে? ধরি একটি আমের ক্রয় মূল্য, একটি আমের ক্রয় মূল্য সমান 1 টাকা, আর একটি আমের বিক্রয় মূল্য সমান কত হবে? y টাকা। এইবার ভালো করে বুঝো কি বলেছে এখানে, যে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে, শর্তানুসারে 110টি আম বিক্রি, তাহলে 110টি আমের বিক্রয় মূল্য কত হবে? 110 ইনটু y ইকুয়ালস টু 120টি আমের ক্রয় মূল্য, তাহলে 120 ইনটু x। তাহলে এখান থেকে y সমান কত পাবো? 120x বাই 110, 0 0 কেটে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কত হবে এখানে? y ইকুয়ালস টু 12x বাই 11। এইবার আমাদের এখানে লাভ কত হয়েছে? তাহলে আমাদের এখানে লাভ হয়েছে y মাইনাস x, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে y মাইনাস x মানে কত? y কত বেরিয়েছে? 12x বাই 11 মাইনাস x, তাহলে সমান কত লিখবো? 12x মাইনাস 11x বাই 11, তাহলে সমান হয়ে যাবে x বাই 11। তাহলে এই টাকাটা আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। এবার বলেছে শতকরা লাভ কত? তাহলে আমরা শতকরা লাভের ফর্মুলা জানি, শতকরা লাভ তাহলে সমান কত? x বাই 11 টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে গো? ক্রয় মূল্য কত? x ইনটু 100, ঠিক আছে? তাহলে কত হবে? x আর x কেটে যাবে, তাহলে 100 বাই 11 সমান কত হবে? 9×1=11। এই পার্সেন্টেজটা আমাদের শতকরা লাভ হয়েছে, ঠিক আছে? 9×1=11 লাভ হয়েছে। তাহলে দেখো তোমাদের প্রফিট লসের লাস্ট অঙ্ক করব আমরা, যেটা হচ্ছে লাস্টে কি লেখা আছে? একটি দ্রব্য পর পর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তাহলে আমরা করব যে 100 টাকায় 20% ছাড় সমান কত টাকা ছাড়বো? 100 গুণিত 20/100, তাহলে কত হচ্ছে? 20 টাকা, অর্থাৎ 20 টাকা। এটা মাথায় রাখবে। তাহলে বাকি টাকা কত পড়ে রইল? তাহলে 20 টাকা যদি ছাড় দেয়, 100 টাকার মধ্যে 20 টাকা ছাড় দিয়েছে, তাহলে বাকি টাকা কত পড়ে থাকবে? 100 বিয়োগ 20 টাকা, তাহলে কত হচ্ছে? সমান 80 টাকা। আচ্ছা এই 80 টাকা, এই 80 টাকার উপর আবার ছাড় দিয়েছে, পর পর বলেছে না, তাহলে 10% ছাড় দিয়েছে। তাহলে আমরা এখানে লিখবো 80 টাকায় 10% ছাড় সমান কত টাকা ছাড়বো? 80 ইনটু 10/100, তাহলে 0 0 0 0 কেটে যাবে, তাহলে কত হচ্ছে? 8 টাকা। বোঝা গেল? তাহলে এখানে আমাদের তাহলে টোটাল কত টাকা ছাড় দিয়েছে? 8 টাকা ছাড় দিয়েছে আর 20 টাকা ছাড় দিয়েছে। তাহলে আমরা এখানে লিখবো অতএব মোট ছাড়। তাহলে মোট ছাড় কত? না 20 প্লাস 8 টাকা, তাহলে সমান কত হবে গো? 28 টাকা, ঠিক আছে? তাহলে মনে রাখবে 100 টাকা আমরা ধরেছিলাম,
100 টাকার মধ্যে যেই টাকাটা আসবে সেটাই পার্সেন্টেজের অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো? তাহলে অতএব তাহলে সমতুল্য ছাড় কত হবে? সমতুল্য ছাড় সমান হয়ে যাবে কত? 28%। বোঝা গেল? বেশ, এইরকম ভাবে কিন্তু আমরা পরের টপিকে যাব। পরের টপিকে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো চলো নেক্সট টপিক। নেক্সট অঙ্ক তোমাদের রাশিবিজ্ঞান, ঠিক আছে? রাশিবিজ্ঞানের যে বড় অঙ্কগুলো আছে, অর্থাৎ আয়তলেখ আছে, তারপর হচ্ছে বহুভুজের যে ছকগুলো আছে, ঠিক আছে, বহুভুজ অঙ্কন, তো সেই অঙ্কগুলো টেলিগ্রাম চ্যানেলে করে দেওয়া আছে। দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, 8-এর 1-একটা কি বলেছে? নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন, মানে চিত্র অঙ্কন করে যাবে। দেখো দণ্ডলেখ আছে, কাঁচা তথ্য আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা বিভাজন। তাহলে এই যে তিনটে লাস্ট তিনটে, সেটা তো আমরা তো চিত্র অঙ্কন করতে পারবো না, শুধুমাত্র দণ্ডলেখ, সেটা কিন্তু চিত্রতে উপস্থাপন করা যায়। তাহলে প্রথমে অপশনের উত্তর এ হবে, ঠিক আছে? সেটার অ্যান্সার হবে দণ্ডলেখ। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, দেখা যাচ্ছে যে 12, 25, 15, 18 এগুলো সবগুলোর তথ্যের প্রসার কত, কিভাবে করব তথ্যের প্রসার? সব থেকে বড় যে সংখ্যাটা আছে সেটা আমরা দেখব। সব থেকে বড় আছে কত? 32, ঠিক আছে? আর সব থেকে ছোট কত আছে? 6 আছে। তাহলে সেই দুটো বিয়োগ করব। তাহলে যদি 32 থেকে 6 বাদ দিই তাহলে কত হবে? 26। তাহলে 26 অ্যান্সার হবে, ঠিক আছে? 26 হচ্ছে তথ্যের প্রসার। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। তারপর নেক্সট নম্বর তিনেরটা কি বলেছে? যে 1, 5, 6, 10 এগুলো আছে, শ্রেণীর দৈর্ঘ্য কত? আচ্ছা শোনো, দেখো 1 থেকে 5 আবার 6 থেকে 10, মানে শ্রেণীর দৈর্ঘ্য বের করার জন্য তোমাকে শ্রেণীর সীমানা বের করতে হবে। তাহলে শ্রেণীর সীমানা আমরা কি করে বের করব? তাহলে শ্রেণীর সীমানা এইভাবে হবে, শ্রেণীর সীমানা আমরা 0.5 বিয়োগ করব আর ওই দিক থেকে 0.5 অ্যাড করব। অর্থাৎ আমি যদি 1 থেকে 0.5 বিয়োগ করি তাহলে কত হবে? 0.1, ঠিক আছে? সরি 0.5, আবার এখানে অ্যাড করলে 5.5। ঠিক সেম যদি 6 থেকে বিয়োগ করি তাহলে কত হবে? 5.5, আর তারপর কি হবে? 10.5, ঠিক আছে? তাহলে এইখানে শ্রেণী দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য হবে অবশ্যই, দৈর্ঘ্য কি হবে? উচ্চ শ্রেণী সীমানা বিয়োগ নিম্ন শ্রেণী সীমানা। তাহলে আমরা এখানে 5.5 থেকে 0.5 যদি বাদ দিই তাহলে আমরা কত পাবো? 5। তাহলে অ্যানসার কি হবে? 5। 5 মানে কোনটা? অপশন বি। বোঝা গেল? এবার নেক্সট অঙ্ক আসি 9-এর এ। 9-এর এ তে কি লেখা আছে? একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা, একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণী সীমানা ইউ, আর নিম্ন শ্রেণী সীমানা বের করতে হবে। তাহলে আমি ধরি নিম্ন শ্রেণী সীমানা x, ঠিক আছে? নিম্ন শ্রেণী সীমানা সমান x। আচ্ছা উচ্চ শ্রেণী সীমানা কত দেওয়া আছে? উচ্চ শ্রেণী সীমানা দেওয়া আছে কত? দেওয়া আছে এখানে u। আর মধ্যবিন্দু কত দেওয়া আছে? বা সরি মধ্যবিন্দু, হ্যাঁ মধ্যবিন্দু কত দেওয়া আছে? m। তাহলে আমরা এটা জানি, কি জানি? যে এই দুটোকে যোগ করলে, অর্থাৎ নিম্ন শ্রেণী সীমানা উচ্চ শ্রেণী সীমানা যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মধ্যবিন্দু পাবো। তাহলে সেই ক্ষেত্রে x + u বাই 2 সমান আমরা কি পাবো? m। তাহলে এবার আমরা লিখতে পারি যে x + u সমান 2m। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? x সমান পাচ্ছি 2m - u। তাহলে এই যে 2m - u হলো, এটাই অ্যানসার, ঠিক আছে? তাহলে আমাদের নিম্ন শ্রেণী কত হবে? x এর মান কি হলো? 2m - u, তাহলে 2m - u এটাই অ্যানসার, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের নেক্সট অঙ্ক আছে 9-এর সি এরটা, ঠিক আছে? 9-এর সি এরটা কি বলেছে? শ্রেণী সীমাগুলো দেওয়া আছে এবং পরিসংখ্যা বলেছে, উপরের পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত? তাহলে দেখো আমি বলছি যে প্রথম শ্রেণীর শ্রেণী সীমা দেওয়া আছে, শ্রেণী সীমা। তাহলে শ্রেণী সীমা কত গো? শ্রেণী সীমা দেওয়া আছে কত? শ্রেণী সীমা দেওয়া আছে 70 থেকে 74। তাহলে শ্রেণী সীমানা কত হবে? তাহলে শ্রেণী সীমানা কত হবে? তাহলে শ্রেণী সীমানা হয়ে যাবে 69.5, এদিকে 0.5 বিয়োগ আর এদিকে 0.5 অ্যাড। তাহলে এটা হয়েছে। তাহলে শ্রেণী সীমানা অবশ্যই বের করতে হবে। শ্রেণী দৈর্ঘ্য থাকলে, শ্রেণী সীমা থাকলে শ্রেণী সীমানা বের করতে হবে, তাহলে আমরা কিন্তু শ্রেণী দৈর্ঘ্যটা পাবো। তাহলে অতএব শ্রেণী দৈর্ঘ্য কত হবে? তাহলে শ্রেণী দৈর্ঘ্য সমান হয়ে যাবে, বিয়োগ করো। তাহলে 74.5 থেকে আমরা যদি 69.5 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো এখানে 74 আছে, এখানে 69, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 4।
বোঝা গেল? তাহলে এখানে যদি 4 হয়, সরি 4 কেন, 5, ঠিক আছে? তাহলে যদি এখানে, তাহলে দেখো 5 হলো। এবার তাহলে আমরা কি করব, এবার পরিসংখ্যা ঘনত্ব। তাহলে পরিসংখ্যা ঘনত্বর ফর্মুলা আমি উপরে লিখে দিয়েছি, দেখো পরিসংখ্যা ঘনত্ব। তাহলে পরিসংখ্যা ঘনত্ব সমান কত হবে? প্রথম শ্রেণীর বলেছে, তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ উক্ত শ্রেণীর পরিসংখ্যা, তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে পরিসংখ্যা কত দেওয়া আছে, দেখো 3 দেওয়া আছে। তাহলে 3 বাই শ্রেণী দৈর্ঘ্য হয়, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত আছে 5। তাহলে যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে কত অ্যানসার আসবে 0.6। তাহলে পরিসংখ্যা ঘনত্ব হয়ে গেল 0.6, ঠিক আছে? এরপর আমরা নেক্সট অঙ্ক করব, এরপর আমরা বৃত্তের অঙ্কগুলো করব। নেক্সট তোমাদের আমি বৃত্তের পরিধি পড়াবো। বৃত্তের পরিধির প্রশ্ন করার আগে কিছু বুঝে নাও। যেমন বৃত্ত হচ্ছে এইরকম, ঠিক আছে? এটাকে বলা হয় বৃত্ত। এবার এই বৃত্তের উদাহরণ কি হবে? রুটি যেমন একটা বৃত্তের উদাহরণ। তো সেই বৃত্তের পরিধি কোনটাকে বলা হয়? এই পুরোটাকে বলা হয় পরিধি। বৃত্তের ব্যাস কি? এই পুরোটাকে বলা হয় বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাসার্ধ এর হাফ। ধরছি আমি এখানে বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক, ঠিক আছে? আর একক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটা ও এ। আর তাহলে ব্যাস কোনটা হবে? এ বি, অবশ্যই। তাহলে ব্যাস কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ, তাই এ বি এর দৈর্ঘ্য কত হবে? 2r। এবার বৃত্তের পরিধি কোনটাকে বলা হয়? আমি যদি এইখান থেকে শুরু করি, স্টার্ট করি হাঁটতে, এখানে হেঁটে 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 পুরোটা ঘুরলাম এবং ঘুরে এতটা পর্যন্ত এলাম, তাহলে আমি যতটা দূরত্ব অতিক্রম করলাম সেটাকে বলা হয় বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির ফর্মুলা কি? না 2 পাই r, ঠিক আছে? 2 পাই r একক। আচ্ছা, পাই এর মান মনে রাখবে, পাই সমান হচ্ছে 22/60। পাই হচ্ছে 22/60। এবার এটা হচ্ছে বৃত্তের পরিধি। এবার আমরা অর্ধবৃত্তের পরিধি বুঝবো। অর্ধবৃত্ত কিছু না, এটাকে যদি আমি হাফ কেটে দিই, তাহলে এই যে আমি হাফ কেটে দিলাম সেটাকে বলা হয় অর্ধবৃত্ত। তাহলে সেই অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা কি হবে? দেখো, এইখান থেকে আমি স্টার্ট করছি, আমি যদি এখান থেকে হাঁটতে শুরু করি এতটা গেলাম, তাহলে আমি কতটা গেলাম? আর একক গেলাম। আচ্ছা, তারপর আমি এই দিক থেকে যেতে 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 আমি কতটা গেলাম গো? এতটা পর্যন্ত গেলাম, ঠিক আছে? তাহলে এটা নিশ্চয়ই, দেখো এটার হাফ তো, তাহলে এই পুরোটা কত ছিল? 2 পাই আর ছিল, এই পুরোটা ছিল 2 পাই, ঠিক আছে? তার হাফ মানে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি কত পাবো? পাই আর। তাহলে আমি এখান থেকে এতটা পর্যন্ত গেলাম, কতটা গেলাম? পাই আর পর্যন্ত গেলাম। আচ্ছা, তারপর আবার আমি এখান থেকে এতটা পর্যন্ত এলাম, তাহলে আবার আমি আর একক গেলাম। তাহলে কত হলো টোটাল? 2r প্লাস পাই আর। তাহলে এখানে যদি আমরা আর কমন নিই তাহলে কত হবে? 2 প্লাস পাই, 2 প্লাস পাই। তাহলে এটা হয়ে যাচ্ছে, বা r ইনটু পাই প্লাস 2, এটা হয়ে যাচ্ছে আমাদের অর্ধবৃত্তের কিন্তু পরিধির ফর্মুলা। কেমন? এরপর আমরা অঙ্কগুলো স্টার্ট করব। তাহলে দেখো, বৃত্তের পরিধির প্রথম অঙ্ক আমরা 9টা করব। কি বলেছে? আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি এবং এই পাতকুয়োর চারিধারে আমি একটা চওড়া পাথরের পাড় আছে, ঠিক আছে? তাহলে আমাদের চওড়া পাথরের পাড় আছে। তাহলে প্রথমে আমরা পাতকুয়ো আঁকছি। পাতকুয়োটা দেখতে কি রকম হবে? বৃত্তের মতো। সেই বৃত্তের এই যে পুরোটার পরিধি কত বলে দিয়েছে? পরিধি বলে দিয়েছে 440। মনে রাখবে, এটা হচ্ছে 440, পুরোটা 440। এরপর কি বলেছে? একটা পাড় দিয়েছে, পাথরের পাড়। তাহলে নিশ্চয়ই এই রকম ভাবে একটা পাথরের পাড় দিয়ে ঘিরবো, একে পাথরের পাড় দিলাম। তাহলে এই পুরোটা হচ্ছে আমরা কি দিলাম? পাথরের পাড়, ঠিক আছে? তাহলে এইখানে পাথরের পাড় সমেত দেখো কি বলা হয়েছে? যে বেদ সমেত পাতকুয়োর পরিধি, এই পুরোটার পরিধি তাহলে কত বলে দিচ্ছে? 616, তাই তো? 616 বলেছে, হ্যাঁ। তাহলে এইবার দেখো, তাহলে এখানে আমরা কি বের করব? কোশ্চেনে বলেছে যে পাথরের পাড় কতটা চওড়া। তাহলে পাথরের পাড় কতটা চওড়া মানে হচ্ছে এইটা আমরা বের করব। তাহলে ধরছি এই যে ছোট বৃত্তটা আছে, এই ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, আমরা এটা ধরলাম। বড় বৃত্তের ব্যাসার্ধ ধরবো, অর্থাৎ বেদ সমেত বৃত্তের ব্যাসার্ধ ধরবো কত? ক্যাপিটাল আর, ঠিক আছে? তাহলে এখানে লিখছি, ধরি পাতকুয়োর ব্যাসার্ধ স্মল আর, ঠিক আছে? স্মল আর সেমি লিখবো, কারণ এখানে 440 সেমি দেওয়া আছে তাই। আচ্ছা, নেক্সট, তাহলে যদি স্মল আর সেমি হয় তাহলে এর পরিধি কত হবে গো? তাহলে এর পরিধি হবে 2 পাই আর সেমি। বোঝা গেছে? এরপর কি করব? তাহলে নেক্সট আমরা করব বেদ বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি ধরলাম, ঠিক আছে? তাহলে বেদ সমেত এর পরিধি কত হবে? তাহলে এর পরিধি হবে
টু পাই ক্যাপিটাল আর সেমি। এরপর আমরা শর্তানুসারে করবো, কি করবো দেখো, এই পুরোটা আর এইটা যদি আমি বিয়োগ করি, অর্থাৎ যদি আমরা এটাকে যদি আমি 1 দিই আর এটাকে যদি আমি 2 দিই, তাহলে কি লিখবো, 2 মাইনাস 1 যদি করি, তাহলে 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই আর সমান কত হবে বলো, 2 পাই ক্যাপিটাল আর মানে হচ্ছে 616, তাহলে আমরা এখানে লিখবো 616 মাইনাস 440। তাহলে এইখান থেকে আমরা কিন্তু কি কমন নেব, 2 পাই কমন নিয়ে নেব, তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর আসবে। তাহলে 616 থেকে যদি 440 বাদ দিই, তাহলে কত আসবে, 6 থেকে 0 বাদ দিলে 6, 11 থেকে যদি 4 বাদ দিই, তাহলে কত হবে 7, এবং 6 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে কত, 176। তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়ালস টু কত হবে, 176 বাই 2 ইনটু পাই এর মান কত গো, 22/7। তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান কত হয়ে যাবে, 176 বাই 44, আচ্ছা 2 ইনটু 22, এখানে উপরে 7 গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কাটাকুটি হবে, দেখো এখানে 11 কে 11, 11 6 দিয়ে চলে যাবে, 11 2 22, 2 8 কে 16, এবং 2 4 এ 8। তাহলে ক্যাপিটাল আর সমান, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান কত এলো, 4 সাথে 28, 28 এলো তো, বেশ। তাহলে এটাই অ্যানসার, এই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর মানে হচ্ছে 28। তার মানে দেখো ক্যাপিটাল আর থেকে যদি আমি স্মল আর বাদ দিয়ে দিই, তাহলে এই জায়গাটা পাবো কিনা, এই জায়গাটা, এটা একটু বের করতে বলেছে, তাহলে আমাদের বের কত হবে, 28 সেমি। বোঝা গেল। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক দেখো তোমাদের 14 দাগের অঙ্কটা বলবো যে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমি ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমি আর যদি ধরি, তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে, 2 মিটার যদি 2 সেমি যদি অন্তর থাকে, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমি যদি বড় বৃত্ত ধরি দ্বিতীয় বৃত্তটাকে, তাহলে আর প্লাস 2 সেমি হবে, ঠিক আছে, আর প্লাস 2 সেমি হবে। তাহলে সেক্ষেত্রে প্রথম বৃত্তের পরিধি কত হবে দেখো, তাহলে আমরা লিখছি এখানে প্রথম বৃত্তের পরিধি বলো কত হবে, প্রথম বৃত্তের পরিধি ফর্মুলা সমান 2 পাই আর সেমি। বোঝা গেল কিনা, কারণ আর এখানে আমরা ধরেছি ব্যাসার্ধ। আচ্ছা দ্বিতীয় বৃত্তের পরিধি কত হবে গো, 2 পাই, আর এর জায়গায় কত লিখবো, আর প্লাস 2 ব্র্যাকেটে আর প্লাস 2 সেমি। বোঝা গেল কিনা। তাহলে এবার আমরা শর্তানুসারে করব। তাহলে শর্তানুসারে দেখো ভালো করে বুঝবে, শর্তানুসারে 2 পাই আর বাই 2 পাই ইনটু আর প্লাস 2 ইকুয়ালস টু কত দেওয়া আছে, 2/3 দেওয়া আছে না, 2:3 দেওয়া আছে না। তাহলে এটা বড় বৃত্ত, তাহলে বড় বৃত্ত সেজন্য আমি এখানে 3 লিখেছি। আচ্ছা এখানে আর মাইনাস 2 করলে হতো, কিন্তু সেটা ছোট বৃত্ত হয়ে যেত। তাহলে নেক্সট কি করব আমরা, 2 পাই কেটে দেব। তাহলে আমাদের এখানে কি হবে, আর বাই আর প্লাস 2 সমান হয়ে যাবে 2/3। বজ্র গুণন করে দাও, তাহলে 3r সমান হয়ে যাবে 2r প্লাস 4। তাহলে যদি 2r টাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে 3r মাইনাস 2r সমান হয়ে যাবে 4, তাহলে r সমান হয়ে যাবে 4। বোঝা গেল। তাহলে r এর মান কত এলো গো, r এর মান চলে এলো 4। r মানে হচ্ছে ব্যাসার্ধ, আমাকে কোশ্চেন বলেছে ব্যাস, এখানে কিন্তু ভুল করো না। তাহলে আমরা এখানে লিখবো, তাহলে অতএব প্রথম বৃত্তের, ঠিক আছে, প্রথম বৃত্তের ব্যাস সমান হয়ে যাবে 2 গুণিত 4 সমান হয়ে যাবে 8 সেমি, এবং দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে কত হবে, দ্বিতীয় বৃত্তের ব্যাস সমান 2 গুণিত r প্লাস 2। তার মানে r মানে কত গো, r মানে হচ্ছে 4, তাহলে 4 প্লাস 2, তাহলে সমান হয়ে যাবে 2 গুণিত 6 সমান হয়ে যাবে 12 সেমি। বোঝা গেল, বেশ। এরপর আমরা এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরগুলো করব। তাহলে দেখো তোমাদের 19-এর 1-এর এমসিকিউটা আমরা ফার্স্টে করব। কি বলেছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। দেখো আমি এখানে একটা ঘড়ি এঁকেছি, এবার বলো যদি এটা ঘন্টার কাঁটা হয়, তাহলে সেই ঘন্টার কাঁটাটা আমি ধরছি বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে ঘন্টার কাঁটাটা পুরোটা প্রদক্ষিণ করতে কত সময় লাগবে, 12 ঘন্টা লাগবে। তার মানে আমি বলতে পারি যে 12 ঘন্টায়, ঠিক আছে, একটা ঘন্টার কাঁটা পুরোটা যদি যায় আর ব্যাসার্ধ যদি হয়, তাহলে কতটা যাবে গো, 2 পাই আর। তাহলে সেই ঘন্টার কাঁটাটায় 1 ঘন্টায় কতটা যাবে, 2 পাই আর বাই 12। তাহলে আমরা যদি এখানে কাটি, তাহলে কত আসবে, পাই আর বাই 6। বোঝা গেল। তাহলে এই যে পাই আর বাই 6 এলো,
আর ব্যাসার্ধ বিশিষ্ট অবশ্যই। তাহলে পাই আর বাই 6 যদি আসে তাহলে সেটাই হচ্ছে তার গতিবেগ ঘন্টার কাঁটার ক্ষেত্রে। এবার মিনিটের কাঁটা দেখো, মিনিটের কাঁটা এই পুরোটা যদি ঘুরতে যায় তাহলে ও 60 মিনিটে তো ঘুরে যাবে, অর্থাৎ 1 ঘন্টায়। তার মানে 1 ঘন্টায় মিনিটের কাঁটা কতটা যাবে, 2 পাই আর যাবে। তাহলে এদেরই, তাহলে 1 ঘন্টায় যদি যায় তাহলে এটাই ওর গতিবেগ। তাহলে এবার অনুপাত বের করতে বলেছে, তাহলে প্রথমে ঘন্টার কাঁটাকে লিখবো। তাহলে ঘন্টার কাঁটায় আছে পাই আর বাই 6 অনুপাত 2 পাই আর। তাহলে দেখো পাই আর পাই আর যদি কেটে যায় তাহলে কত হবে, কত হবে, এখানে হয়ে যাবে 1/6 অনুপাত 2। তাহলে সমান হয়ে যাবে 6টা যদি 2 এর সাথে গুণ হয়ে যায় তাহলে 1 অনুপাত 12। তাহলে 1 অনুপাত 12 মানে কত টাকা উত্তর, অপশন এ। ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, তার মানে হচ্ছে বৃত্তটা বর্গক্ষেত্রের ভেতরে অবস্থিত। ঠিক আছে। এইবার কি বলেছে, বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি। তাহলে যদি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি হয় তাহলে এই পুরোটাই কত হবে গো, 10 10 10 করে হবে। তাহলে এইখান থেকে এই পুরোটা যদি 10 হয় তাহলে তুমি বলো যে এইটা আমি যদি এইরকম ভাবে আঁকি তাহলে এইটার যে দৈর্ঘ্য, এইটার দৈর্ঘ্য সেম হবে কিনা। তাহলে এটা যদি হাফ হয় তাহলে এটাও নিশ্চয়ই হাফ হবে। তাহলে এটা যদি হাফ হয়, এটা যদি হাফ হয়, তার মানে এটা 5 হবে, 10-এর হাফ হচ্ছে 5। তাহলে এখানে ব্যাসার্ধ যদি, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 5 হয় তাহলে ব্যাস কত হবে, ব্যাস অবশ্যই 2 গুণিত 5 হবে। বা আমি বলতে পারি এই পুরোটা তো 10, তাহলে এই পুরোটা কত হবে 10। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 10 সেমি। তার মানে 10 সেমি মানে কত, কত দাগেরটা হবে, এ। ঠিক আছে, তাহলে 2 এর এ উত্তর হবে। তাহলে দেখো তোমাদের নেক্সট অঙ্ক আমরা করবো 20 একেরটা। 20 একেরটা কি বলেছে, বলেছে যে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি এবং তার অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে আমরা ধরছি অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে পরিধি কত হবে গো, ফর্মুলা বলো, ফর্মুলা বলো, তাড়াতাড়ি বলো, ফর্মুলা কত হবে। ফর্মুলা হচ্ছে যে আমরা এখানে কি কমন নিয়েছিলাম মনে আছে, আমরা এখানে আর কমন নিয়েছিলাম এবং পাই প্লাস 2 এখানে লিখেছিলাম, তাই তো। তাহলে এটাই হচ্ছে অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা, এত সেমি। বেশ ঠিক আছে। তাহলে এরপর শর্তানুসারে কি হবে দেখো, তাহলে শর্তানুসারে এই আর ইনটু পাই প্লাস 2 সমান সমান কত হবে, 36 সেমি। দেখো দেওয়া আছে কোশ্চেনে, তাহলে আমরা লিখব। তাহলে আর সমান আর এই পাইটা মানে হচ্ছে 22/7 প্লাস 2 সমান হচ্ছে 36। আচ্ছা আর সমান এখানে 7 যদি লসাগু হয় তাহলে 22 প্লাস প্লাস 14 ইকুয়ালস টু 36 হবে কিনা। তাহলে দেখো উপরে কত আসবে 36, তার মানে r ইনটু 36/7 ইকুয়ালস টু 36। তাহলে দেখো এখানে r সমান কত চলে এলো, 36 আর 36 কেটে যাবে, তাহলে সমান কত আসবে 7টা। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, ডাইরেক্ট করছি যে 36/36 ইনটু 7। তাহলে 36 36 কেটে r সমান হয়ে যাবে 7। তাহলে r এর মান কত এলো 7। কিন্তু এটা তো ব্যাসার্ধ চলে এলো, তাহলে ব্যাসার্ধ থেকে আমরা ব্যাস করতে তো অবশ্যই জানি। তাহলে ব্যাস কত হবে এর দ্বিগুণ, তাহলে আমরা লিখবো ব্যাস। তাহলে অর্ধবৃত্তের ব্যাস সমান হয়ে যাবে 7 গুণিত 2, তাহলে সমান কত হয় 14 সেমি। বোঝা গেল কি, ঠিক এইভাবে নেক্সট অঙ্কটা করব কেমন। আচ্ছা একটা জিনিস বলে রাখি, ঠিক এইভাবেই অঙ্ক বোঝার জন্য, শেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করে দিও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই। তাহলে দেখো তোমাদের 23 অঙ্কটা কি বলেছে, বলেছে যে একটি কোন বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে দেখো আমি একটা বর্গক্ষেত্র এঁকেছি, যে বর্গক্ষেত্রের, ঠিক আছে, অন্তর্বৃত্ত হচ্ছে এর ভেতরে অবস্থিত, এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছ এটা অন্তর্বৃত্ত, আর পরিবৃত্ত কি এর চারিদিকে অবস্থিত। তাহলে এবার আমি কি করব, এইবার আমরা এই বর্গক্ষেত্রের ধরি, ঠিক আছে, ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য সমান আমরা ধরছি কত, আর একক। ঠিক আছে, আর একক আমি ধরলাম। তাহলে দেখো এইখান থেকে এতটা হচ্ছে আর একক, কেমন। তাহলে বলো এই যে ভেতরে অন্তবৃত্ত আছে সেই অন্তবৃত্তের ব্যাসার্ধ কত হবে গো, r/2 হবে না। তাহলে অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের, ঠিক আছে, অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে যাবে কত, r/2 একক। অবশ্যই কিন্তু ছবি এঁকে এঁকে করবে, কারণ পরিমিতির সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ছবি এঁকে করা, তাই না। নেক্সট এবার আমরা পরিবৃত্ত করব। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ দেখো, আচ্ছা পরিবৃত্তের এই পুরোটাকে কি বলা হয়, ব্যাস।
এই পুরোটাকে বলা হয় ব্যাস। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পরিবৃত্তের ব্যাস, বলো পরিবৃত্তের ব্যাস কত হবে? পরিবৃত্তের ব্যাস কত হবে গো? দেখো কিভাবে বের করবো, দেখো দেখো এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে এটা কি তার কর্ণ, তাহলে এটা যদি এখান থেকে আর হয় তাহলে অবশ্যই এখান থেকে পুরোটার দৈর্ঘ্য আর হবে, এটা আর এটা আর, তাহলে এটা কত হবে গো? তাহলে পরিবৃত্তের ব্যাস হবে √r² প্লাস r² একক। কেমন, বোঝা গেল? তাহলে দেখো এখানে কত হবে, তাহলে √2r² একক। ঠিক আছে, তাহলে সমান হয়ে যাবে r²টা একটা বাইরে চলে আসবে রুটে, তাহলে r√2 একক। বেশ হয়ে গেল। তাহলে এরপর আমরা কি করব, দেখো এখানে অন্তবৃত্ত আর পরিবৃত্তের ব্যাস হয়ে গেল, এবার ব্যাসার্ধ বের করি। তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে? এর হাফ হবে। ব্যাসার্ধ সমান হয়ে যাবে r√2/2 একক। এরপর অনুপাত, তাহলে প্রথমে কার বলেছে দেখো, প্রথমে বলেছে অন্তবৃত্ত, তাহলে অতএব অনুপাত, তাহলে অনুপাত কত হবে? তাহলে অন্তর্বৃত্তটাকে আমি আগে লিখবো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r/2 অনুপাত r√2/2। তাহলে এখানে 2 আর 2 নিচে কেটে গেল, আর আর নিচে কেটে গেল, তাহলে কত হলো 1/√2। বলো বোঝা গেছে কিনা? ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্ক করব, নেক্সট টপিকের নিয়ে অঙ্ক করব। অঙ্ক হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্যটা কিভাবে আমরা আঁকবো ভালোভাবে দেখে নাও, তাহলে পরীক্ষার খাতায় কোনো অসুবিধা হবে না। তাহলে ফার্স্ট দেখো সম্পাদ্যের ফার্স্ট আমরা এক্সারসাইজ 13 এর দুইয়েরটা করব। কি বলেছে কোশ্চেনে, বলেছে যে 5 সেমি 8 সেমি 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে ফার্স্টে আমরা ত্রিভুজ অঙ্কন করব, এখানে আমরা এঁকে নিয়েছি। এবার আমরা এখানে একটা বড় দাগ টানলাম, দিয়ে এখানে 5 সেমিটা ধরে এখানেতে আমি 5 সেমি কেটে নিলাম। ঠিক আছে, তারপর এটা আমরা 5 সেমি কাটলাম। নেক্সট আমরা কি করব, এই 8 সেমিটা ধরলাম, দিয়ে 8 সেমিটা ধরে উপর দিকে এখানে কাটলাম, 8 সেমি ধরে এরকম ভাবে উপরে কাটলাম। ঠিকভাবে করবে, আমি শুধু প্রসেসটা দেখিয়ে নিচ্ছি এইরকম। তারপর 11 ধরে এই দিক থেকে এদিকে কেটে নিলাম, দিয়ে এইখান থেকে কি হলো, এটাকে আমি স্কেলের সাহায্যে মেলালাম। বোঝা গেল এতদূর পর্যন্ত? নেক্সট কি করব দেখো, নেক্সট আমরা এইটার প্যারালাল ওপরে একটা লাইন টানবো। তাহলে কিভাবে প্যারালাল টানবো দেখো, এইখান থেকে এটা মাপ নিলাম, এইখান থেকে ধরে এদিকে কেটে নিলাম। ঠিক আছে, তারপর কি করব, এইখান থেকে এই মাপটা নেব, দিয়ে এইখান থেকে ধরে এরকম ভাবে কেটে নেব, দিয়ে এইটাকে এরকম ভাবে মিলিয়ে নেব। তাহলে এটা আর এটা প্যারালাল হয়ে গেছে। নেক্সট স্টেপ কি করব, নেক্সট স্টেপ এই নিচের যে ভূমি আছে সেটাকে আমরা সমদ্বিখণ্ডক করব। তাহলে ফার্স্টে আমরা এর থেকে একটু ছোট নিয়ে এইদিকে কাটবো আর এইদিকে কাটবো, নেক্সট আমরা এইদিকে ছোট নিয়ে সেম এইরকম ভাবে কাটবো, না নাড়িয়ে কিন্তু এদিকে এদিকে আর এদিকে এদিকে কাটবো, দিয়ে এটাকে কি করব আমরা মেলাবো। তাহলে এটা হচ্ছে কি সমদ্বিখণ্ডক হয়ে গেল। এইবার নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট দেখো বলেছে যে একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি এবং ঠিক আছে যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে দেখো 60 ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে আগেই লিখে নিয়েছি। তাহলে এখানে এইরকম ভাবে একটা মাপ নিলাম, না নাড়িয়ে সেম মাপ নিয়ে এখান থেকে আমরা এরকম ভাবে কাটবো। নেক্সট আমরা এখানে ধরে এটাকে এরকম ভাবে কাটলাম, সেম মাপ নিয়ে না নাড়িয়ে এইখান থেকে ধরে এখানে কেটে নিলাম। বোঝা গেল? এইবার এইটাকে আমরা স্কেলের সাহায্যে মাপ নিয়ে এরকম ভাবে এঁকে নিলাম। নেক্সট কি করব, এই মাপটা নিয়ে এখান থেকে এটা কেটে নেব, দিয়ে এখান থেকে এরকম ভাবে এঁকে নেব। ব্যাস হয়ে গেল অঙ্ক কমপ্লিট। তারপর আমরা এখানে তাহলে এটা 8 সেমি ধরেছিলাম, এটা 11 সেমি ধরলাম, তাহলে এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি, এটা ও নাম দিয়ে দিলাম, এটা ই নাম দিয়ে দিলাম এবং এফ নাম দিয়ে দিলাম। এবার আমাদের অঙ্কন প্রণালী লিখতে হয়। তো অঙ্কন প্রণালী কি লিখবো, যে সিম্পল লিখবো যে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল অবশ্যই একটু নিচে করবে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট, ঠিক আছে, কি লিখলো, এ ও বি ই এফ, ও বি ই এফ একটি সামান্তরিক অঙ্কন করলাম। কি গো, বুঝতে পেরেছো? একটি সামান্তরিক অঙ্কন করলাম যার একটা কোণ বা একটি কোণ কত ডিগ্রি করলাম, 60 ডিগ্রি, যার একটি কোণ 60 ডিগ্রি। বোঝা গেল? বাস, আর কিছু লেখার দরকার নেই, বাস এটা লিখলেই হবে। নেক্সট অঙ্ক আমরা করব 3এরটা। তাহলে দেখো তারপর তোমাদের নেক্সট অঙ্ক 3-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে, ত্রিভুজ এ বি সি অঙ্কন করি যার এ বি 6 সেমি বি সি 9 সেমি এবং এ বি সি 55 ডিগ্রি। আমরা দেখো এখানে আগেই লিখে নিচ্ছি এ বি সি 55 ডিগ্রি, এখানে একটা 60 ডিগ্রি করেছে কারণ এখানে বলেছে একটি কোণ 60 ডিগ্রি, এগুলো চাঁদার সাহায্যে করে নিয়েছি। এ বি আর বি সি 6 সেমি 9 সেমি।
এবার দেখো তাহলে আমাদের দেখো এখানে বিসি 9 সেমি আর এখানে দেখো বিসি আছে, তাহলে আমাদের নিচে অবশ্যই 9 সেমি করতে হবে। তাহলে এখানে মাপটা নিলাম, যে মাপটা নিয়ে এখানে আমরা 9 সেমি এঁকে নিলাম, এটা হচ্ছে 9 সেমি এবং নাম দিয়ে দেবো অবশ্যই বিসি। ঠিক আছে, এরপর কি করব, এইখানে দেখো একটা কোণ আঁকতে হবে, তাহলে এই কোণটা মাপ নিলাম, এই কোণটা এরকম মাপ নিলাম, যে ঠিক না নাড়িয়ে কিন্তু এইরকম ভাবে আমি দাগ দিলাম। নেক্সট কি করব, এইখান থেকে এটাকে কাটবো, নেক্সট এইখান থেকে ধরে এটাকে কাটবো, কেমন? এরপর কি করব দেখো, এরপর আমি এটাকে এরকম ভাবে বাড়িয়ে দেবো। দেখো এটা যদি বি হয় তাহলে এখানে এ বি হবে, তাহলে এ বি কত হবে গো, এখানে 6 সেমি কাটবো, যে 6 সেমি মাপ নিয়ে এখানে কেটে নিলাম, যে ঠিক এই জায়গাটাকে আমরা এরকম করে মিলিয়ে নেব। তাহলে এখানে কত হলো, এ বি সি। বোঝা গেল কিনা? বেশ, ঠিক আছে, তাহলে এটা 9 সেমি হয়ে গেল, এটা 6 সেমি হয়ে গেল। এরপর কি করব দেখো, এরপর অঙ্কটা ভালো করে পড়ো, কি বলেছে, বলেছে যে সামুদ্রিক অঙ্কন পরিচার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক। আচ্ছা, এসি বাহুর অর্ধেক তার মানে হচ্ছে এটাকে আমাদের কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে যেটা বলবে, যার অর্ধেক বলবে তার প্যারালাল একটা বাহু আঁকতে হবে, এটার প্যারালাল এটা আমি আঁকবো। তাহলে কিভাবে করব দেখো, এখানে মাপটা নিলাম আমি, যে এই মাপটাকে এখান থেকে এটা কেটে নিলাম, আবার এখানে এই মাপটা নিলাম, এখান থেকে এরকম ভাবে মাপটা নিয়ে এখান থেকে ধরে এরকম কেটে নিলাম, দিয়ে এটাকে কি করব, মিলিয়ে নেব, তাহলে এটা প্যারালাল হয়ে গেল। এরপর কি করব, এই বাহুটাকে অর্ধেক করব, তাহলে এখান থেকে একটু কম নিয়ে এইদিকে কাটবো, এইদিকে কাটবো, সমদ্বিখণ্ডিত করব, তোমরা জানো সমদ্বিখণ্ডিত করতে, তাহলে এখানে আমরা সমদ্বিখণ্ডিতটা করে নিলাম। আচ্ছা, তারপর কি করব, তারপর দেখো বলেছে যে যে সামুদ্রিকটা আঁকবো তার একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে দেখো এখানে 60 ডিগ্রিটা আমি মেপে নিলাম, এইখান থেকে ধরে ঠিক এই জায়গায় আমরা 60 ডিগ্রি করব এবং এইখান থেকে ধরে এটাকে কাটবো এবং ঠিক এই রকম ভাবে ধরে এই রকম ভাবে কাটবো, কেমন? বোঝা গেল কি না? একটু না না নাড়িয়ে। তাহলে দেখো এখান থেকে সোজা আমরা স্কেলের সাহায্যে মাপলাম, এবার এটাকে মাপ নিয়ে এখানে ঠিক এরকম করে কেটে দেবো, দিয়ে এটাকে সোজা এরকম করে মাপ নিলাম। বোঝা গেল কি না? তো দেখো এটা একটা সামান্তরিক হয়ে গেল না, ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে এটা এ বি সি হয়ে গেল, এখানে নাম দিয়ে দাও, এটা ও, এটা ই, এটা এ। বেশ, আগের মতো যেমন অঙ্কন প্রণালী করলাম ঠিক সেমনি আমরা অঙ্কন প্রণালী করে নেব, কেমন? তাহলে নেক্সট আমরা নেক্সট টপিক করব। তাহলে দেখো তোমাদের লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন, ঠিক আছে? লাস্ট টপিক হচ্ছে কোষে থেকে 15.1 এর অঙ্কগুলো করব, যেগুলো বর্গক্ষেত্র আয়তক্ষেত্র রিলেটেড, ঠিক আছে? এবং যেই উপপাদ্য এবং প্রয়োগগুলো আছে সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশন বক্সে দেখো যেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেটাতে অবশ্যই জয়েন হয়ে যাও। নেক্সট দেখো, তাহলে 13 অঙ্কটা করবো। 13 অঙ্কটা কি বলেছে গো, বলেছে যে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20 মিটার তার 4 ধারা আমি পাঁচিল দেবো। তাহলে দেখো আমি এখানে ছবি এঁকে এঁকে বোঝাবো তোমাদেরকে। তাহলে এখানে আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম, এবার এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 20√2। দেখো 20√2 বলেছে, তাহলে আমি এখানে লিখছি ধরি বর্গাকার বর্গাকার জমির, ঠিক আছে, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ধরছি কত, যে এ। আচ্ছা, এখানে 20√2 মিটার বলেছে কি, হ্যাঁ মিটার বলেছে, তাহলে আমরা এ মিটার ধরবো, ঠিক আছে, যে একক বলবে সেটাই ধরবো, এ মিটার। তাহলে শর্তানুসারে কি হবে, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে a√2, a√2 এটাকে কর্ণ বলা হয়, তাহলে a√2 সমান 20√2, √2 কেটে গেল, তাহলে a সমান হয়ে যাবে 20। তাহলে বর্গক্ষেত্রাকার দৈর্ঘ্য কত হয়ে গেল, তাহলে অতএব বর্গক্ষেত্রাকার একটি বাহু, বর্গাকার জমির, বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, সমান 20 মিটার। এরপর দেখো কি আসবে, এরপর কোশ্চেনে বলেছে যে আমরা একটা পাঁচিল দেবো। তাহলে বলো কোথায় পাঁচিল দেয়, একটা জমিতে পাঁচিল কোথায় দেবো, অবশ্যই পাঁচিল কিন্তু ধারে 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 দিতে হবে, তাই না, নাহলে কেউ ঢুকে যাবে। তাহলে আমরা এখানে যদি ধারে 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 এই জায়গায় যদি আমরা পাঁচিল দিই, তাহলে কিসে পাঁচিল দিচ্ছি বলো গো, পরিসীমাতে পাঁচিল দিচ্ছি না। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, তাহলে পরিসীমা, তাহলে পরিসীমা সমান কত হবে, পরিসীমা সমান হয়ে যাবে 4 ইনটু একটি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে 20 এত মিটার, তাহলে সমান কত মিটার হচ্ছে গো, 80 মিটার। তাহলে আমাদের 80 মিটার, আমাদের 80 মিটার কিন্তু পাঁচিল দিতে হবে। বোঝা গেল? তাহলে এই জায়গাটাতে আমাদের পাঁচিল দেবো, 80 মিটার পাঁচিল দিতে হবে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনে কি বলেছে, বলেছে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসেবে ঘাস বসাবো। আচ্ছা বলো আমাকে, আমি একটা আমার একটা জমি আছে, তো সেই জমিতে যদি আমি ঘাস লাগাই, কোথায় ঘাস লাগাবো, নিশ্চয়ই পরিসীমাতে লাগাবো না, এই জায়গায় লাগাবো, এই জায়গায়। তাহলে এই জায়গাটা কি গো, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে
ক্ষেত্রফলে আমরা কিন্তু ঘাস লাগাবো। তাহলে আমাকে বের করতে হবে কি, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব জমিটির ক্ষেত্রফল। তাহলে জমিটির ক্ষেত্রফল সমান ফর্মুলা কি হয়, বাহু স্কয়ার। ক্ষেত্রফল সমান হয়ে যাবে বাহু স্কয়ার মানে হচ্ছে 20 স্কয়ার। আচ্ছা 20 স্কয়ার বর্গ মিটার। তাহলে এই 20 স্কয়ার মানে কত হচ্ছে 400। তাহলে 400 বর্গ মিটার। তাহলে 400 বর্গ মিটার জুড়ে আমরা কিন্তু ঘাস লাগাবো। এবার এই ঘাসটা লাগাতে প্রত্যেক বর্গ মিটারে খরচা হচ্ছে কত বলেছে দিয়েছে দেখো, 20 টাকা খরচা হচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো অতএব ঘাস লাগাতে খরচা হয়, ঘাস লাগাতে খরচ হয়। তাহলে কত হবে খরচ, 1 বর্গ মিটারে যদি 20 টাকা হয় তাহলে 400 বর্গ মিটারে নিশ্চয়ই 400 × 20 টাকা। তাহলে কত হচ্ছে গো 4 দুগুণে 8, 8000 টাকার সে ঘাস লাগাবে। বোঝা যাচ্ছে? বেশ, তাহলে এই রকম ভাবে নেক্সট অঙ্ক করব। দেখো নেক্সট অঙ্ক আমরা করব 20 এর একেরটা। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমি এরকম লিখছি, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য সমান 100 একক। এরপর কি বলেছে, তাহলে 100 একক যদি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে। তাহলে ক্ষেত্রফল সমান হয়ে যাবে 100 স্কয়ার বর্গ একক, ঠিক আছে। তাহলে কত হবে বলো, 0000 বর্গ একক। বেশ, এরপর কি বলেছে, এরপর বলেছে যে 10% বৃদ্ধি করা হলো দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয়, দৈর্ঘ্য 10% বৃদ্ধি হলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য কত হবে গো, দৈর্ঘ্য হবে দেখো 100 10% বৃদ্ধি মানে হচ্ছে 110 একক। বেশ, তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান হয়ে যাবে 110 এর স্কয়ার, তাহলে বর্গ একক। আচ্ছা 110 এর স্কয়ার মানে কত গো, 121 ডবল জিরো, ঠিক আছে, 121 11 বর্গ একক। তাহলে বৃদ্ধি কত হয়েছে, তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে যেহেতু বাড়িয়েছি, দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল বৃদ্ধি হবে, বৃদ্ধি হচ্ছে কত 121 মাইনাস আগে কত ছিল 0000, অর্থাৎ এত বর্গ একক বৃদ্ধি হয়েছে। বিয়োগ করো, তাহলে কত হবে 2100 বর্গ একক। বোঝা গেল কিনা? বেশ, ঠিক আছে। তাহলে এবার বলেছে শতকরা কত বৃদ্ধি হয়েছে, তাহলে আমরা লিখবো শতকরা বৃদ্ধি হয়েছে। আমি স্পিডে লিখছি তাই হ্যান্ডরাইটিংটা একটু খারাপ হচ্ছে, হ্যাঁ। শতকরা বৃদ্ধি হয়েছে সমান কি হবে 2100 বাই নিচে কত হবে যেটা আগে ছিল 1000 ইনটু 100%, ঠিক আছে। তাহলে 0000 কেটে গেল, তাহলে কত হচ্ছে 21%। তাহলে শতকরা বৃদ্ধি হয়েছে ক্ষেত্রফল 21%, ঠিক আছে। লাস্ট অঙ্ক, তোমাদের ভিডিও লাস্ট অঙ্ক এবার আমরা করব। এই দেখো তোমাদের লাস্ট অঙ্ক আমরা 5-একটা করব, লাস্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলেছে, কোশ্চেনে বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি, ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরেছি x এবং প্রস্থ ধরেছি y। তাহলে অতএব পরিসীমা কত হবে গো? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা তাহলে এটারই মান দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো, দেওয়া আছে এখানে 34, ঠিক আছে। তাহলে x + y এখান থেকে কত আসবে 34/2, তাহলে 34/2 মানে হচ্ছে কত 17, এটা মনে রাখবে, ঠিক আছে। এরপর দেখো তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সমান সমান xy। আচ্ছা xy এর মান কত দেওয়া আছে, xy এর মান দেওয়া আছে 60 বর্গ সেমি, তাহলে 60 x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত হবে বলো, আমরা ফর্মুলা জানি কি x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy। তাহলে সমান আমরা লিখতে পারি x প্লাস y মানে কত 17, তাহলে 17 স্কয়ার মাইনাস 2 ইনটু 60, তাহলে 17 স্কয়ার কত হয় 289 মাইনাস কত হয় 120, তাহলে কত হবে গো, বিয়োগ করলে হয়ে যাবে কত, এখানে 9 এখানে 6 হলো 169। তাহলে অতএব রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার কত হবে, তাহলে রুট ওভার অফ 169 হবে। তাহলে সমান হয়ে যাবে কত 13 হয়ে যাবে, 13 এর স্কয়ার মানে 169, ক্লিয়ার। তাহলে অতএব কি বলেছে এখানে বেড়ার দৈর্ঘ্য, তাহলে লিখবো আমরা এখানে বেড়ার দৈর্ঘ্য সমান হয়ে যাবে 13 সেমি, ক্লিয়ার। বেশ, ঠিক আছে। তাহলে এখানেই তোমাদের ভিডিও শেষ হলো।
অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা, তোমাদের ক্ষেত্রে কতটা সাহায্য হয়েছে, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।